আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি এবং আলিম ফাইনাল রিভিশন কোর্সের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা পৌরনীতির দ্বিতীয় পত্রের চতুর্থ ক্লাসে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই জানো, সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে স্কুল অফ এক্সেলেন্স থেকে মূলত এইচএসসি 26 ব্যাচকে কেন্দ্র করে একটি কোর্স নিয়ে আসা হয়েছে, শেষ মুহূর্তের রিভিশন কোর্স, যেখানে আমরা মূলত প্রত্যেকটি চ্যাপ্টার এমন ভাবে কভার করি যাতে সেই চ্যাপ্টারটি তোমার পরীক্ষার জন্য এমন ভাবে বিশ্লেষণ করা হয় যাতে সেটা তোমার পরীক্ষাকে আরো একটু সুন্দর করে পরীক্ষার জন্য গোছালো প্রিপারেশন হয়। আজকে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ লেকচারে হাজির হয়েছি, যেখানে মূলত আমরা পৌরনীতির সপ্তম এবং অষ্টম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের যেটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে এবং অষ্টম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এটা নিয়ে তোমাদের ক্লাস করাবো। আমরা ক্লাসের লেকচারটা এমন ভাবে সাজিয়েছি যাতে খুব সহজে তোমাদের মাথায় সকল কিছু গেঁথে যায় এবং পাশাপাশি তোমাদের এটার উপর পরীক্ষা হবে, সৃজনশীলের উপর তোমাদের পরীক্ষা হবে। চলো আমরা আজকে শুরু করি। আমাদের যে সপ্তম অধ্যায় রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। কি? বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আসলে কি বোঝায়? সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে বোঝায় সংবিধানে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে, যেসব প্রতিষ্ঠানের কথা বাংলাদেশের সংবিধানে, যেটা 153টা অনুচ্ছেদ বিশিষ্ট, 11টি অধ্যায় রয়েছে আমরা জানি, এবং 7টি তফসিল রয়েছে বাংলাদেশের সংবিধানে। এই সংবিধানে যেসব প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে সে সকল প্রতিষ্ঠানটি হচ্ছে সাংবিধানিক ওকে। আমরা আবার একটু শুরু করছি যে আজকের ক্লাসে আমরা তোমরা জানো যে স্কুল অফ এক্সেলেন্স থেকে এইচএসসি 26 ব্যাচকে কেন্দ্র করে একটি কোর্স নিয়ে আসা হয়েছে, যেটার নাম হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স এইচএসসি 24 ব্যাচ, যেখানে মূলত আমরা প্রত্যেকটি ক্লাস এমনভাবে কভার করার চেষ্টা করি যাতে তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা হয়। আজকে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের যে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় রয়েছে সেটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। সপ্তম অধ্যায় যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন সাংবিধানিক প্রতিষ্ঠানটা আসলে কি, এটা হলো গিয়ে তোমাদের প্রশ্ন। সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে এমন কতগুলো প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানের কথা বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানে উল্লেখ আছে। এমন প্রতিষ্ঠান কয়টি আসলে? এমন প্রতিষ্ঠানের সংখ্যা মূলত 4টি, যেটি তোমাদের বইতে উল্লেখ আছে। এগুলো কি কি? এগুলো হচ্ছে বাংলাদেশের যিনি অ্যাটর্নি জেনারেল, সেটা বাংলাদেশের যে নির্বাচন কমিশন, বাংলাদেশের কর্ম কমিশন এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এই 4টি প্রতিষ্ঠানের কথাই মূলত উল্লেখ আছে এবং এই 4টি প্রতিষ্ঠানকে ঘিরেই আজকের আমাদের ক্লাস। চলো আমরা শুরু করি চ্যাপ্টারটা। আমাদের যে প্রথম প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? বাংলাদেশের সংবিধানে 4টা প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে। প্রথম প্রতিষ্ঠান কোনটি? প্রথম প্রতিষ্ঠান হচ্ছে অ্যাটর্নি জেনারেল। প্রথম প্রতিষ্ঠান কোনটি? প্রথম প্রতিষ্ঠান হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, এটা বাংলাদেশের সংবিধানের 64 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। দ্বিতীয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কোনটি? নির্বাচন কমিশন। এবং এই নির্বাচন কমিশনের কথা বাংলাদেশ সংবিধানের 118 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তৃতীয় যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের কর্ম কমিশন। কি? বাংলাদেশের কর্ম কমিশন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পরীক্ষা নিরীক্ষার জন্য অথবা তাদের যে পদোন্নতি, নিয়োগ, বদলি ইত্যাদির কাজ যে প্রতিষ্ঠানটি করে থাকে সেটির নাম হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন। বাংলাদেশ কর্ম কমিশন। এবং চতুর্থ যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি রয়েছে সেটির নাম হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে মূলত বাংলাদেশের যে সকল সরকারি কর্মজীবী রয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিচারপতি রয়েছে, তাদের যে হিসাব বা তাদের যে অর্থ সম্পদ, এগুলোর হিসাব রাখা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল, বাংলাদেশের সংবিধানে মোট
কতটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে? সেটি হচ্ছে 4টি। বাংলাদেশের সংবিধানে মোট কতটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে? মোট 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে। কয়টি উত্তর হবে? 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে। আমরা যদি তার পরবর্তী প্রশ্নে যাই, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উদাহরণ হলো, আমরা তো 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান দেখলাম, এর বাহিরে যদি কোনো প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকে, যেমন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো কিন্তু বাংলাদেশের সাংবিধানিক যে কমিশন বা সাংবিধানিক যে প্রতিষ্ঠান, এগুলোর আওতাভুক্ত হবে না। ঠিক আছে? তো আমরা যদি দেখি প্রথম অপশনটা, মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের কথা বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু উল্লেখ নেই, সুতরাং এটি কিন্তু হচ্ছে না। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশের যে সংবিধান, সংবিধানের 137 নং অনুচ্ছেদে, কত নং অনুচ্ছেদে? 127 নং অনুচ্ছেদে, কত নং অনুচ্ছেদে? 127 নং অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের কথা উল্লেখ আছে। নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কথা বাংলাদেশ সংবিধানের 118 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। এটা 127 হবে না, এটা মূলত 142 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। ঠিক আছে, 142 নং অনুচ্ছেদে। তাহলে এই দুইটি কিন্তু সঠিক উত্তর, এই দুইটি সঠিক উত্তর। তাহলে উত্তর কি হবে? 2 এবং 3। কি উত্তর হবে? 2 এবং 3। আমরা যদি 3 নং প্রশ্নে যাই, সাংবিধানিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলো কিসের মাধ্যমে সৃষ্টি হয়? এগুলো মূলত সৃষ্টি হয় সংবিধানের যে আইন আছে, এই আইনের ফলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমাদের যে এখানে অপশন আছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত। এখন প্রশ্ন আসতে পারে যে অধ্যাদেশটা আসলে কি? অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রপতির এমন একটা ক্ষমতা যেটার ফলে কি হয়, যে যখন জাতীয় সংসদ থাকে না, তখন রাষ্ট্রপতি চাইলেই নিজে ঘোষণা দিয়ে একটা আইন প্রণয়ন করতে পারে, সে আইনটা সকলের জন্য মানা অপরিহার্য। এটাকে বলা হয় অধ্যাদেশ। বুঝতে পেরেছো অধ্যাদেশ কি? অধ্যাদেশ হচ্ছে যখন ধরো জাতীয় সংসদ চলমান না, তখন তো আইন প্রণয়ন করার দরকার হতে পারে, জরুরি কোনো অবস্থার জন্য মূলত আইন প্রণয়ন করা লাগতে পারে, তখন কে এই আইনটা প্রণয়ন করবে? তখন কিন্তু রাষ্ট্রপতি সংবিধানের যে 93 নং অনুচ্ছেদ, কত নং অনুচ্ছেদ? 93 নং অনুচ্ছেদ বলে কিন্তু রাষ্ট্রপতি একটা ঘোষণা দেন, যেটা মূলত আইনের মতোই কার্যকর হয়, এটাকে বলা হয় অধ্যাদেশ। তো রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান গঠিত হয় না। প্রশাসনিক আইন দ্বারা সৃষ্ট, প্রশাসনিক কোনো আইনের কারণেও কিন্তু এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠান, এগুলো সৃষ্টি হয় না। জাতীয় সংসদে প্রণীত আইন দ্বারা সৃষ্ট, আমরা জানি যে বাংলাদেশের যে প্রত্যেকটা দেশেই মূলত 3টা বিভাগ থাকে সরকারের, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ কি করে? আইন বিভাগ মূলত যে আইন আছে, এই আইনটাকে প্রণয়ন করে। শাসন বিভাগ কি করে? শাসন বিভাগ হচ্ছে আইন বিভাগের যে প্রণীত আইন, এটাকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে। বিচার বিভাগ কি করে? বিচার বিভাগ হচ্ছে ওই যে আইন বিভাগ যে আইনটাকে প্রণয়ন করেছে, এই আইন যদি কেউ ভঙ্গ করে, কেউ না মানে, কেউ যদি ধরো হত্যা করলো, খুন করলো, এগুলো তো আইন বিরোধী, এগুলো যদি কেউ করে, তাহলে বিচার বিভাগ হচ্ছে তাদেরকে শাস্তি প্রদান করে। তো জাতীয় সংসদে যে প্রণীত আইন, এটা দ্বারাও কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি হয় না। সাংবিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি হয় সংবিধানে যে আইন আছে, এই আইনের বলে। সংবিধানে যে আইন আছে, এই আইনের বলে জাতীয় সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়। আমরা জানি, ব্যাখ্যা এগুলো আছে, যে বাংলাদেশের যে 64 নং অনুচ্ছেদ সংবিধানের, এই সংবিধানের 64 নং অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল মূলত নিয়োগ প্রদান করা হয়। তারপরে বাংলাদেশের সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়। 137 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সরকারের যে কর্ম কমিশনের চেয়ারম্যান যিনি থাকেন, তাকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। এবং 142 নং অনুচ্ছেদ অনুযায়ী কাকে নিয়োগ প্রদান করা হয়? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ প্রদান করা হয়। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি হয় কখন? আচ্ছা, এই যে কর্ম কমিশনটা, এটার ইতিহাসটা কেমন ছিল? যখন বাংলাদেশ স্বাধীন হলো, কেবল বাংলাদেশ স্বাধীন হলে কি লাগবে? বাংলাদেশের যে সরকারের যে কার্যাবলীগুলো আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, এখানে তো বিভিন্ন
কাজ করতে হবে। এই কাজগুলো কারা করবেন? এই কাজগুলো করবেন মূলত সরকার একটা পরীক্ষা নিবে, ওই পরীক্ষার মাধ্যমে যারা নির্বাচিত, যারা ভালো করবেন তাদেরকে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়ে আসা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারি কাজগুলো তারা করবেন। এটা প্রত্যেকটা রাষ্ট্রেরই একটা বলতে পারো পলিসি থাকে যে রাষ্ট্র কি চায়। রাষ্ট্র চায় যে দক্ষ, মেধাবী, যোগ্য মানুষরা মূলত রাষ্ট্রকে সহায়তা করুক, বিভিন্ন চাকরি ক্ষেত্রে আসুক। এই বাংলাদেশের যে বিভিন্ন বিসিএস এর পরীক্ষা হয় বা অন্যান্য পরীক্ষা হয়, এই ক্ষেত্রে মূল লক্ষ্য কি থাকে? মূল লক্ষ্য থাকে যাতে মূলত ভালো যারা আছে, যারা হলো গিয়ে দক্ষ, যারা যোগ্য, যারা মেধাবী, তারা যাতে এই সরকারি পলিসি মেকিংয়ে চলে আসে। তো বাংলাদেশের যে সরকারি কমিশন, কর্ম কমিশন, এটার লক্ষ্য কি ছিল? এটার লক্ষ্য ছিল যাতে দক্ষ, যোগ্য মানুষগুলো বাংলাদেশ সরকারের পার্ট হয় এবং তারা বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা পালন করে। তো এই লক্ষ্যে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন 1972 সালের 17ই এপ্রিল, কখন? 1972 সালের 17ই এপ্রিল কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জারি হয়। না, 72 সালের 17 এপ্রিল না, 1972 সালের কিন্তু 8ই এপ্রিল। কখন? 1972 সালের 8ই এপ্রিল বাংলাদেশের যে সরকারি কর্ম কমিশন, এই কর্ম কমিশন আদেশ জারি হয়। আমরা যদি এই সরকারি কর্ম কমিশন নিয়ে একটু ইতিহাসটা পড়ার চেষ্টা করি, 1972 সালের 8ই এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন। কে জারি করেন? এটা রাষ্ট্রপতি জারি করেন। কখন জারি করেন? 1972 সালের 8ই এপ্রিল। এই আদেশ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও বাংলাদেশ সরকারি দ্বিতীয় কর্ম কমিশন নামে দুটি কমিশন গঠিত হয়। প্রথমে রাষ্ট্রপতি কি করেন? রাষ্ট্রপতি 1972 সালের 8ই এপ্রিল একটা ঘোষণা দেন যে বাংলাদেশে একটা কর্ম কমিশন হবে এবং এই কর্ম কমিশনের মাধ্যমে দুইটা কর্ম কমিশন গঠিত হয়। পরবর্তীতে যদি আমরা ইতিহাসটা একটু জানার চেষ্টা করি, প্রথম কর্ম কমিশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য সংশ্লিষ্ট কাজের দায়িত্বে নিয়োজিত ছিল। এই যে প্রথম কর্ম কমিশনটা ছিল, এটা ছিল মূলত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যারা গ্যাজেটেড কর্মকর্তা, তাদের যে নিয়োগ, পদোন্নতি, বদলি ইত্যাদি কাজে নিয়োজিত ছিল। এবং দ্বিতীয় কর্ম কমিশন সরকারি কাজে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নন গ্যাজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, পদোন্নতি ও বিভিন্ন বিষয়াদির সাথে সংযুক্ত ছিল। আমরা জানি যে দুইটা কর্ম কমিশন গঠন করা হয়েছে। প্রথম কর্ম কমিশন ছিল যে সরকারি যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরি, সেটার নিয়োগ, পদোন্নতি, বদলি ইত্যাদি ক্ষেত্রে কাজ করার জন্য, এবং দ্বিতীয় কর্ম কমিশন ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নন গেজেটেড যেসব কর্মকর্তারা ছিল তাদের যে পদোন্নতি বিষয়, সেই বিষয়টার জন্য। এখন দুইটা কর্ম কমিশন যদি থাকে এক জায়গায়, তো মানে দুইটা জিনিস ফাংশন করতে পারে না। পরবর্তীতে বাংলাদেশ সরকার কি করলো? বাংলাদেশ সরকার এটাকে একটাতে নিয়ে আসলো। 1977 সালের 28শে নভেম্বর রাষ্ট্রপতির 57 নং অধ্যাদেশ অনুযায়ী দুটো কর্ম কমিশনের পরিবর্তে একটি কর্ম কমিশন গঠিত হয়। যেটা হয়েছে যে দুইটা কর্ম কমিশন রাখলে কি হয় যে ও মানে কাজটা হলো গিয়ে ভালোভাবে হয় না। এক বনে তো মানে দুইটা রাজা থাকতে পারে না। তো এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে? দুইটা কর্ম কমিশনকে একত্রে নিয়ে আসা হয়েছে। কখন নিয়ে আসা হয়েছে? 1977 সালের 28শে নভেম্বর। 1977 সালের 28শে নভেম্বর। পরবর্তীতে 1977 সালের 22শে ডিসেম্বর এ কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিত হয়। 1977 সালের 22শে ডিসেম্বর এটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিত হয়। বর্তমানে বাংলাদেশে একটি সরকারি কর্ম কমিশন রয়েছে এবং এই কর্ম কমিশন বিভিন্ন যে চাকরি হয়, বিসিএস এর চাকরি বা অন্যান্য যে নিয়োগ পরীক্ষার চাকরি হয়, এই চাকরিগুলোর যে প্রশ্নপত্র বলো বা কাকে কোন জায়গায় নিয়োগ করা হবে, কাকে পদোন্নতি দেওয়া হবে, কাকে বদলি করা হবে, এই জিনিসগুলো মূলত এই সরকারি কর্ম কমিশনই দেখে থাকে। তারপরের প্রশ্নে যাই আমরা, চলো। সংবিধানের কত নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠন উল্লেখ আছে? আমরা অলরেডি বলেছি যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সরকারি কর্ম কমিশন একটা। এই সরকারি কর্ম কমিশনের গঠন উল্লেখ আছে 137 নং অনুচ্ছেদে। কত নং অনুচ্ছেদে? 137 নং অনুচ্ছেদে। এবং এই যে 118 নং অনুচ্ছেদ, এই 118 নং অনুচ্ছেদে কিন্তু নির্বাচন কমিশন কি গঠনের কথা বলা আছে? নির্বাচন কমিশন। কোনটি গঠনের কথা বলা আছে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের গঠনের কথা 118 নং অনুচ্ছেদে বলা আছে। ওকে, এতটুকু দেখলেই হয়ে যাবে তোমাদের। তারপরে আমরা যাই। বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ কাকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্র দ্বারা পদত্যাগ করতে পারবেন?
এই যে কর্ম কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ প্রদান করা হয়, এই কর্ম কমিশনের চেয়ারম্যান যদি পদত্যাগ করতে চান, তিনি যদি তার পদে থাকতে না চান, তাহলে সে কি করবেন? তিনি তো পদত্যাগ করবেন। এখন পদত্যাগের প্রসেসটা কি? পদত্যাগের প্রসেসটা হচ্ছে বাংলাদেশের যে কর্ম কমিশনের চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তারপরে আছে নির্বাচন কমিশনার, তাদেরকে নিয়োগ প্রদান করেন কে? তাদেরকে নিয়োগ প্রদান কিন্তু রাষ্ট্রপতি করেন। এখন তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে কার নিকট তার পত্র প্রেরণ করবেন? তিনি তার পত্র প্রেরণ করবেন মূলত রাষ্ট্রপতির নিকট। তাহলে কি হবে? বাংলাদেশ কর্ম কমিশনের যিনি চেয়ারম্যান আছেন, তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে কিন্তু রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করবেন। কার নিকট? রাষ্ট্রপতির নিকট। এই প্রশ্নটা একটু মনে রাখবে। এই প্রশ্নটা দিয়ে ধরো ৩-৪টা হলো গিয়ে প্রশ্ন আসতে পারে এরকম যে বাংলাদেশ, এখানে তো কর্ম কমিশনের কথা বলা আছে, তখন আসতে পারে যে বাংলাদেশের যিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবেন, তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে তিনি কার নিকট পদত্যাগপত্র প্রেরণ করবেন? রাষ্ট্রপতির নিকট। তারপরে আসতে পারে অ্যাটর্নি জেনারেল, যে বাংলাদেশের যিনি অ্যাটর্নি জেনারেল আছেন, তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে কার নিকট পদত্যাগপত্র প্রেরণ করবেন? তখনও কি হবে? রাষ্ট্রপতির নিকট। তারপরে আবার যদি এরকম থাকে যে বাংলাদেশে যিনি নির্বাচন কমিশনার আছেন, তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে কার নিকট পদত্যাগপত্র প্রেরণ করবেন? তাহলে কিন্তু রাষ্ট্রপতির নিকট হবে। তোমরা কি বুঝতে পেরেছো সেটা কি হবে? রাষ্ট্রপতির নিকট। এই একটা এমসিকিউ দিয়ে ৩-৪টা এমসিকিউ কিন্তু সলভ করা যেতে পারে এবং এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডে এসেছে, সুতরাং এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখেছো কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এবার একটা প্রশ্ন এসেছে যে 1971 সালের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে 3টা জিনিসের কথা বলা আছে, যে সাম্য, মানবিক মর্যাদা এবং হলো গিয়া ন্যায় বিচার। তো এই যে প্রশ্নটা আমি খুঁজছিলাম যে এই প্রশ্নগুলো বাজারের কোনো বইয়ে আছে কিনা, কিন্তু আমি যতটুকু খুঁজে দেখলাম যে এই প্রশ্নগুলো বাজারের কোনো বইয়ে এই প্রশ্নটা আমি পাইনি। কিন্তু এই প্রশ্নটা কোথায় ছিল? এই প্রশ্নটা কিন্তু ছিল যে আমাদের যে পৌরনীতি বই আছে, এই পৌরনীতি বইয়ে কিন্তু এই প্রশ্নটা ছিল। সুতরাং তোমাদের কি করতে হবে? এই পৌরনীতির বইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা 26 ব্যাচের আছো এবং ঢাকা ভার্সিটিকে টার্গেট করে পড়াশোনা করছো, সবার তো মানে মানবিকের যারা থাকে তাদের তো মূল টার্গেটই থাকে যে ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটিকে যারা টার্গেট করে পড়াশোনা করছো, মেন বইগুলো ভালো করে দেখতে হবে। অর্থনীতির যে মেন বই, ভূগোলের যে মেন বই, পৌরনীতির যে মেন বই, ইতিহাসের যে মেন বই, এগুলো একটু ভালো করে দেখতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে? এই বেসিক থেকে বা ইন ডেপথ থেকে কিন্তু প্রশ্ন আসা শুরু করেছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। তারপরে 6 নং প্রশ্নে আমরা যাই। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা নির্বাচিত হন কিভাবে? আমরা জানি বাংলাদেশের যে জাতীয় সংসদ, যেটাকে আইন বিভাগ বলা হয়, সেখানে মূলত 350টি আসন রয়েছে। তার ভিতরে মোট আসন কতটি? মোট আসন রয়েছে 350টি। মোট আসন কতটি? মোট আসন 350টি। যেখানে সাধারণ আসন রয়েছে কতটি? সাধারণ আসন রয়েছে 300টি। সাধারণ আসন কতটি? সাধারণ আসন রয়েছে 300টি। এবং মহিলা আসন রয়েছে কতটি? মহিলা আসন রয়েছে 50টি। এবং মহিলাদের জন্য যে এই 50টি আসন, এই 50টি আসন কিন্তু সংরক্ষিত, অর্থাৎ এখানে শুধুমাত্র মহিলা সদস্যরাই নির্বাচিত হবেন। এই মহিলা সদস্যদের যে 50টি সংরক্ষিত আসন রয়েছে, এগুলো কোন আসন? সংরক্ষিত আসন। এই সংরক্ষিত আসনগুলোতে নির্বাচিত হয় কিভাবে? মূলত এই যে সংরক্ষিত আসনগুলো, এই সংরক্ষিত আসনগুলোতে নির্বাচিত হয় কিভাবে? একটা তো প্রসেস থাকে। এই সংরক্ষিত আসনগুলোতে নির্বাচিত হয় তারা পিআর পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? পিআর পদ্ধতিতে। যার ফুল ফর্ম কি? যার ফুল ফর্ম হচ্ছে প্রপোর্শনাল। কি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। যার বাংলা মিনিং কি? যার বাংলা মিনিং হচ্ছে আনুপাতিক পদ্ধতি। অর্থাৎ যেই দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই দল ওই ভোট অনুযায়ী মূলত এই 50টা আসন তাদের মধ্যে ভাগাভাগি হয়। ফর এক্সাম্পল ধরে নাও যে কয়েকটা দল, সে হলো গিয়ে সংসদে 200টা আসন পেয়েছে, ওই 200টা আসনের ভিতরে তারা 50টাতে কতটা আসন পেতে পারে, ওই হিসেবে আনুপাতিক পদ্ধতিতে মূলত এই যে 50টা নারী আসন রয়েছে, এই নারী আসন বিভিন্ন দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাহলে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা নির্বাচিত হন কিভাবে? তারা মূলত নির্বাচিত হন সদস্যদের যে আনুপাতিক প্রতিনিধি, এই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। আচ্ছা, সালেহা প্রশ্ন করেছে যে গ্যাজেটেড কি? ধরো একটা চাকরি পরীক্ষার জন্য ফর এক্সাম্পল ধরে নাও যে 100টা সিট আছে,
ঠিক আছে, 100টা সিট আছে। এখন 100টা সিটের ভিতরে ধরো পরীক্ষা হলো, 100 জনকে নেওয়া হলো চাকরির ক্ষেত্রে। তো 100র বাহিরে যারা আছে তারাও তো মেধাবী। ধরো বিসিএস এর পরীক্ষা 500টা সিট আছে, 500টা সিটের ভিতরে 500 জনকে নেওয়া হয়েছে চাকরির জন্য, কিন্তু 500র বাহিরে যারা সিরিয়ালে আছে তুমি কি তাদেরকে মানে কম মেধাবী বলতে পারো? এখানে কিন্তু অনেক প্রতিযোগী থাকে। তো এই 500র বাহিরে যারা থাকে তাদেরকে বলা হয় নন গ্যাজেটেড, অর্থাৎ মনে করো সিট আছে 500টা, তার বাহিরে যারা আছে তাদেরকে বলা হয় নন গ্যাজেটেড। তো সরকারি কর্ম কমিশন কি করে? সরকারি কর্ম কমিশন হচ্ছে ওই গ্যাজেটেডের বাহিরে, অর্থাৎ 500 জনের বাহিরে যারা থাকে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরির সুপারিশ করে, বিভিন্ন মন্ত্রণালয় হতে পারে বা আরও যেসব সরকারি দপ্তরগুলো আছে সেখানে তারা রেফারেন্স করে যে এ হলো গিয়া বিসিএস এ পরীক্ষা হয়েছে, ও 500টা সিট ছিল বিসিএস এ, সে তার পজিশন ছিল 510, সে তো মানে বিসিএস এ হয় নাই কিন্তু এ খুব মেধাবী, আপনি হলো কি করতে পারেন, তাকে এই জায়গায় চাকরি দিতে পারেন। এই যে সিটের বাহিরে যারা আছে এদেরকে বলা হয় নন গ্যাজেটেড। বুঝতে পেরেছ? ঠিক আছে, তোমাদের উত্তর ঠিক আছে, সবার উত্তর ঠিক আছে। তারপরের প্রশ্ন, আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকের পরে আমাদের একটা প্রশ্ন আসে। আমরা উদ্দীপকটা একটু পড়ি দেখি। জনাব ফরিদ একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ওই দেশের প্রধান কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। তিনি দেশের সরকারি কর্মে কর্ম বাছাইয়ের কাজ করেন। একজন কর্মচারী নিয়োগে তার একজন নিকটাত্মীয়ের জন্য সুপারিশ করা হলে তিনি তাতে কর্ণপাত করেননি। অপরদিকে ক নামক প্রতিষ্ঠানের প্রধান একটি নিয়োগ বোর্ডের প্রধান থাকাকালে তার পরিচিত প্রার্থীকে অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান করলে খ নামক একটি সংস্থা বিষয়টি অবগত হয়ে তদন্তপূর্বক ক প্রতিষ্ঠানের প্রধানকে আইনের আওতায় নিয়ে আসেন। এখানে বলা হয়েছে জনাব ফরিদ তিনি কি করেন, একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত আছেন এবং তিনি মূলত, এটা হলো গিয়া বুলেট লাইন বলতে পারো, দেশের সরকারি কর্মে কর্ম বাছাইয়ের কাজ করেন। কর্ম বাছাইয়ের কাজ করেন মানে তিনি হলো গিয়ে বাংলাদেশের যে সরকারি কর্ম কমিশন, এই সরকারি কর্ম কমিশনের একজন সদস্য। অপরদিকে এখানে বলা আছে ক নামে একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের প্রধান একটা নিয়োগ বোর্ডের প্রধান থাকাকালে তার পরিচিত একজনকে তিনি হলো গিয়ে সুপারিশ করেছেন। পরবর্তীতে খ নামক একটি সংস্থা কিন্তু বিষয়টি অবগত হয়ে গিয়েছে এবং ওই প্রতিষ্ঠানের প্রধানকে আইনের আওতায় নিয়ে এসেছে। এখন আমরা প্রশ্নটা একটু দেখি যে জনাব ফরিদ কোন সংস্থায় কর্মরত। আমাদের এখানে বুলেট লাইন কি ছিল, যে তিনি দেশের সরকারি কর্মে কর্ম বাছাইয়ের কাজ করেন। যারা কর্ম বাছাইয়ের কাজ করেন বা কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত জিনিসে কাজ করেন, সেই কমিশনটার নাম কি? সেই কমিশনটার নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সুতরাং তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল না। অ্যাটর্নি জেনারেল কি করেন? তিনি মূলত সরকার পক্ষের একজন আইনজীবী। তো রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের যে আইনি সংক্রান্ত বিষয়গুলো আছে, আইনি জটিলতা আছে, এই জটিলতাগুলো সমাধান দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেল। মহাহিসাব নিরীক্ষক কি করেন? মহাহিসাব নিরীক্ষক মূলত ওই যে যারা হলো গিয়ে রাষ্ট্রের সরকারি বিভিন্ন চাকরি করে তাদের যে হিসাব সংক্রান্ত বিষয়, তাদের যে নিয়োগে স্বচ্ছতা আছে কিনা বা তাদের যে অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো, তারা কি কোনো দুর্নীতিতে লিপ্ত হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসাব রাখেন। নির্বাচন কমিশন কি করেন? নির্বাচন কমিশন মূলত একটা দেশের নির্বাচন আয়োজন করে থাকেন। সুতরাং এটাও কিন্তু হবে না। জনাব ফরিদ যেহেতু তিনি সরকারি কর্মে কর্মরত আছেন বা সরকারি কর্মে যারা কর্মরত তাদের নিয়োগে কাজ করেন, সেহেতু এটা কি হবে? এটা হবে সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন। তারপর পরের প্রশ্নে আমরা যাই। আচ্ছা, এখানে উদ্দীপকটা আবার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য, তোমরা পড়ে নিতে পারো আরেকবার উদ্দীপকটা, আমি আর পড়লাম না। খ নামক সংস্থার কর্মকাণ্ডের ফলে, খ নামক সংস্থাটা কি করেছিল? খ নামক সংস্থাটা ওই যে একজন ব্যক্তি ছিল ক নামক, সে হলো গিয়া নিয়োগ বোর্ডে থাকাকালে তার পরিচিত একজনকে অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান করলে ওই খ নামক সংস্থাটা সেটা অবগত হয়ে যায়। এখন এই খ নামক সংস্থাটার নাম কি? এখানে মূলত তোমাদের চ্যাপ্টারের 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে, পাশাপাশি মানে কিছু বইয়ে দেখলাম যে আছে, আবার কিছু বইয়ে নাই, দুদকের কথা। এখানে মূলত কার কথা উল্লেখ আছে? দুদক, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন। কার কথা উল্লেখ আছে এখানে? দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন কি করে? এই যে সরকারি কর্মচারী যারা আছে তারা যদি মূলত কোনো এমন কাজ করে যে তারা দুর্নীতি করছে, সরকারি চাকরি লাভ করে বিভিন্ন হলো গিয়ে অর্থের বিনিময়ে নিয়োগ দিচ্ছে, এই জিনিসগুলো হলো গিয়ে দুর্নীতি কমিশন ধরে ফেলে। তোমাদের কারো বইয়ে দেখলাম যে আছে বা বিভিন্ন বই আবার এই প্রতিষ্ঠানের কথা উল্লেখ নাই। সুতরাং কিন্তু
ওই ময়মনসিংহ বোর্ডে এবং ঢাকা বোর্ডে এই দুর্নীতি দমন কমিশন থেকে প্রশ্ন ছিল। এই জন্য তোমার কি করতে হবে, এই দুর্নীতি দমন কমিশন থেকে একটু পড়তে হবে, যাদের বইয়ে নাই তাদেরও পড়তে হবে। তো এই যে খ নামক সংস্থাটা বা দুর্নীতি দমন কমিশন, তার কর্মকাণ্ডের ফলে কি হবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে। অবশ্যই দুর্নীতি দমন কমিশন যদি এমন কাজ করে যে যারা দুর্নীতি করেছে বা যারা হলো গিয়া দুর্নীতিতে লিপ্ত, কারাপশনে লিপ্ত, তাদেরকে যদি ধরে নিয়ে আসে, জনতার সামনে তাদেরকে উন্মুখ করে দেয় বা উন্মোচন করে দেয় তাদের নাম, তাহলে কিন্তু এই যে নিয়োগে স্বচ্ছতা বা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হয় এগুলো কিন্তু আর হবে না, কারণ যে দুর্নীতিবাজ সে কিন্তু এটাতে ভয় পাবে। সুতরাং তাদের যে কর্মকাণ্ড, এটার ফলে কিন্তু স্বচ্ছতা বৃদ্ধি পাবে, জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এই যে যারা করাপশন করে, দুর্নীতি করে, তাদের যদি মানে আইনের আওতায় আনা যায় বা তাদের যদি জবাবদিহিতার আওতায় আনা যায়, তাহলে কি হবে, তাহলে কিন্তু জবাবদিহিতাও বৃদ্ধি পাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। অবশ্যই যদি একজন দুর্নীতিবাজকে এই দুর্নীতি দমন কমিশন ইয়াতে নিয়ে আসে, মানে তাদের বিপক্ষে মামলা পরিচালনা করে বা তাদের যদি বিভিন্ন কর্মকাণ্ডকে জনতার সামনে উন্মোচন করে দেয়, তাহলে কি হবে, আইনের যে শাসনটা, অর্থাৎ সকল নাগরিক আইনের ক্ষেত্রে সমান, এক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই বা কোনো হলো গিয়ে কি থাকবে না, মানে কোনো ধনী গরিব, উঁচু নিচু, কালো সাদা, এই জিনিসগুলো কিন্তু থাকবে না। তাহলে কিন্তু তিনটাই কিন্তু উত্তর হয়, স্বচ্ছতাও বৃদ্ধি পাবে, জবাবদিহিতাও বৃদ্ধি পাবে, আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে, তিনটিই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, তিনটি উত্তর হবে। আচ্ছা, এই ক্লাসটি শুধুমাত্র এইচএসসি ব্যাচের জন্য, কিন্তু তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই ক্লাসটি দেখতে পারো, কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরিণীতি থেকে অনেক প্রশ্ন আসে, পরিণীতি, অর্থনীতি, ভূগোল, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। সুতরাং অ্যাডমিশনে যারা আছো তাদের যদি সময় থাকে হাতে, তাহলে কিন্তু তোমরাও দেখতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে ক্লাসটি থেকে। 9 নং প্রশ্নে আমরা যদি যাই, সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ কোনটি? সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ হচ্ছে সঠিক, দক্ষ, মেধাবী, যোগ্য যারা বিভিন্ন নিয়োগের যে পরীক্ষা, এই পরীক্ষা নেওয়ার মাধ্যমে তাদেরকে উঠিয়ে নিয়ে আসা, যাতে তারা সরকারি বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। আমরা এগুলো অপশনগুলো দেখি। রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান, সরকারি কমিশন কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন। রাষ্ট্রপতির যদি কোনো পরামর্শের দরকার হয়, এই চাকরি রিলেটেড বা অন্যান্য কোনো জিনিস রিলেটেড, কিভাবে এই জিনিসগুলো ইমপ্রুভ করা যায়, কর্ম কমিশন থেকে চাইলে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন। কিন্তু এমসিকিউতে কি হয়, আমাদের সবচেয়ে বেস্ট উত্তরটা নিতে হয়। তো আমরা এটা জিনিসটাকে রাখলাম, দেখি এটাকে আমরা রাখলাম, এটা হতে পারে। প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ করা তো কর্ম কমিশনের কাজ না। দুর্নীতি প্রতিরোধ করবে মূলত হলো গিয়ে যে আইন মন্ত্রণালয়ে যারা যারা মূলত পুলিশ থাকে, তারপর র্যাব থাকে, এরা মূলত দুর্নীতি প্রতিরোধে কাজ করে। সুতরাং দুর্নীতি প্রতিরোধ কিন্তু যাচ্ছে না। প্রজাতন্ত্রের কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ, তারা মূলত বিভিন্ন ক্ষেত্রে স্বার্থর দিকটাও দেখে, যে নিয়োগ, বদলি, পদোন্নতি, এক্ষেত্রে কোনো বৈষম্য হচ্ছে কিনা, এই উত্তরটাও হতে পারে। কিন্তু এখানে যে আছে যে প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ, এটা হলো গিয়ে সবচেয়ে বেস্ট উত্তর। তাদের মূল কাজ, তাদের প্রধান কাজ, তাদের মুখ্য কাজ হলো প্রজাতন্ত্রের যে কর্মচারী, এই কর্মচারী নিয়োগ করা। সুতরাং এটা কিন্তু সবচেয়ে বেস্ট উত্তর। এজন্য এই দুটো আছে, এই দুটো কিন্তু কাছাকাছি যায়, কিন্তু এই দুটো উত্তর হবে না। সবচেয়ে বেস্ট উত্তর হয় এখানে প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ। তোমরা অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য জায়গায় এরকম অনেক প্রশ্ন পাবে, যেখানে অনেকগুলো অপশন যায়, কিন্তু সব থেকে বেস্ট যে উত্তরটা, সব থেকে ক্লোজেস্ট যে উত্তরটা, সেই উত্তরটা কিন্তু তোমাকে নিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। তোমরা চাইলে বিভিন্ন উত্তর দিয়ে এটাতে ক্লাসে পার্টিসিপেট করতে পারো, তাহলে ক্লাসটা আরো এঙ্গেজিং হবে, তোমাদের জন্য জিনিসগুলো আরো সহজে মনে থাকবে জিনিসগুলো। সরকারি কর্ম কমিশনের বিভিন্ন কার্যাবলীগুলো আমরা একটু দেখে আসি। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের 137 নং অনুচ্ছেদে কর্ম কমিশনের গঠনের কথা উল্লেখ আছে, যে বাংলাদেশে একটা সরকারি কর্ম কমিশন থাকবে এবং এই কর্ম কমিশন বিভিন্ন চাকরি পরীক্ষার নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদি কাজ করবে। 138 নং অনুচ্ছেদে কর্ম কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য নিয়োগের কথা উল্লেখ আছে। 138 নং অনুচ্ছেদে কর্ম কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য নিয়োগের কথা উল্লেখ আছে, এবং এই নিয়োগটা কে দিবেন? এই নিয়োগটা দিবেন রাষ্ট্রপতি। এখানে এই যে বিভিন্ন চেয়ারম্যান নিয়োগ দিবেন, মূলত কর্ম কমিশনের যিনি প্রধান চেয়ারম্যান হবেন, তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। এই ক্রাইটেরিয়াটা বা এই শর্তটা কি? এই শর্তটা হচ্ছে মূলত তাকে বাংলাদেশের যে কোনো সরকারি
বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাকে 20 বছর পূরণ করতে হবে। কত বছর পূরণ করতে হবে? তাকে 20 বছর কোনো একটা চাকরির ক্ষেত্রে কিন্তু পূরণ করতে হবে। যিনি প্রধান হবেন তাকে 20 বছর কোনো একটা সরকারি চাকরিতে থাকতে হবে, না হলে কিন্তু তিনি সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হতে পারবেন না। 139 নং অনুচ্ছেদে এই যে কর্ম কমিশনের যে পদের মেয়াদ, এই মেয়াদ সম্পর্কে উল্লেখ আছে। পদের মেয়াদটা কেমন হবে? পদের মেয়াদ হবে মূলত 5 বছর। পদের মেয়াদ হবে 5 বছর। কত বছর হবে? 5 বছর। এখানে মূলত দুইটা শর্ত উল্লেখ আছে। এক হলো গিয়ে 5 বছর, দ্বিতীয় হতে পারে 65 বছর। 65 বছরটা কি? মূলত তারা ধরো এই দুইটা শর্তের ভিতরে তার যদি 65 বছরটা আগে পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু তাকে রিটায়ার্ড বা অবসরে যেতে হবে এবং নতুন কোনো একজন কর্ম কমিশনের চেয়ারম্যান আসবেন তার ভূমিকায়, অথবা তার যদি 5 বছর কাজ করা হয়ে যায় তাহলে কিন্তু তাকে মূলত এই পদ থেকে অবসরে যেতে হবে। তিনি আর কোনো বাংলাদেশের যে সরকারি চাকরি, এই সরকারি চাকরির কোনো ক্ষেত্রে তিনি জয়েন করতে পারবেন না। যদি রাষ্ট্রপতি চায় পরবর্তীতে তাকে কোনো জায়গায় নিয়োগ দেবেন তাহলে তিনি দিতে পারেন। তো এই দুইটার ক্ষেত্রে যেটা আগে হবে, তার যদি 65 বছর আগে পূর্ণ হয়ে যায় তাহলে তাকে অবসর গ্রহণ করতে হবে, অথবা তার যদি 5 বছর কাজ শেষ করে ফেলেন তারপরে তাকে অবসরে যেতে হবে। বুঝতে পারছো? এই দুইটা কন্ডিশন একটু মনে রাখবে। 140 নং অনুচ্ছেদে বলা আছে কর্ম কমিশনের দায়িত্ব, অর্থাৎ কর্ম কমিশন কিভাবে হলো গিয়ে তাদের যে পদোন্নতি, নিয়োগ, বদলি বা কিভাবে হলো গিয়ে তারা মূলত এই চাকরি পরীক্ষাগুলো নিবেন এবং রাষ্ট্রপতিকে কোন কোন ক্ষেত্রে পরামর্শ প্রদান করবেন, এটা 140 নং অনুচ্ছেদে বর্ণনা করা আছে। 141 নং অনুচ্ছেদে বলা আছে বার্ষিক একটা রিপোর্টের কথা। বার্ষিক মানে কি? 1 বছর ভিত্তিক। অর্থাৎ এই কর্ম কমিশন 1 বছর পরে কি করবেন? একটা রিপোর্ট প্রকাশ করবেন। কিসের উপরে? তারা মূলত ওই যে 1 বছরে যে কাজগুলো করেছিলেন ওই কাজগুলোর উপরে রাষ্ট্রপতিকে একটা রিপোর্ট প্রকাশ করবেন। কখন রিপোর্ট প্রকাশ করবেন? এটা প্রকাশ করবেন মার্চ মাসে। কখন প্রকাশ করবেন? মার্চ মাসে একটা রিপোর্ট প্রকাশ করবেন। পরবর্তীতে মার্চ মাসের শেষ হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি ওই রিপোর্টটাকে সংসদে মূলত কি করবেন? সংসদে হলো গিয়ে প্রস্তাবনা হিসেবে পাঠাবেন এবং সংসদ সেটাকে হলো গিয়ে পরবর্তীতে দেখবে যে কি কি হয়েছে, কোন কোন জায়গায় ভুল আছে। তাদের এই রিপোর্টের কথা উল্লেখ আছে 141 নং অনুচ্ছেদে। এই অনুচ্ছেদগুলো একটু ভালো করে দেখে নিবা, কারণ এই অনুচ্ছেদগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে, অথবা সৃজনশীল লেখার সময় কিন্তু এই অনুচ্ছেদের যে মূল যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? কর্ম কমিশন থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে সৃজনশীলে। আমরা দেখব ওই জিনিসগুলো। সৃজনশীল তোমাদের আজকের ক্লাসে ইনক্লুডেড আছে, প্রতি ক্লাসে ইনক্লুডেড থাকে। তো এই সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো নিয়ে এসে যদি অনুচ্ছেদ আকারে বর্ণনা করতে পারো তাহলে কিন্তু মার্ক ভালো থাকবে, এছাড়া কিন্তু মার্ক ভালো থাকবে না। গড়পড়তা যদি লিখে যাও যে কর্ম কমিশন নিয়োগ, বদলি, পদোন্নতি এগুলো করে তাহলে কিন্তু মার্ক পাবা না। এই অনুচ্ছেদগুলো যদি বিভিন্ন নীল কালি দিয়ে বা অন্যান্য যে রং বেরঙের কালি আছে এগুলো দিয়ে যদি ইনক্লুড করো তাহলে কিন্তু মোটামুটি ভালো মার্ক থাকবে। ঠিক আছে? তারপরে 10 নং প্রশ্নে আমরা যাই। বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ দায়িত্ব গ্রহণের পর কত বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন? আমরা এটা অলরেডি আলোচনা করেছি। তিনি মূলত 5 বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। 5 বছর অথবা তার যদি 65 বছর পূর্ণ হয়ে যায় এই পর্যন্ত তিনি বহাল থাকতে পারেন। যেটা আগে হবে সেটাই হলো গিয়া মূলত অবসরের কারণ হবে। তার যদি 65 বছর আগে পূর্ণ হয়ে যায় এবং 5 বছর যদি পূর্ণ না হয় তাও তাকে রিটায়ারমেন্টে যেতে হবে। আর যদি 5 বছর পূর্ণ হয়ে যায় তাহলে তো অবশ্যই তাকে রিটায়ারমেন্ট যেতে হবে। তারপরের প্রশ্নে যাই আমরা। 11 নং প্রশ্নে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? বাংলাদেশের যে সরকারি কর্ম কমিশন এটা মূলত 6 থেকে 15 জন। কতজন? 6 থেকে 15 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা হতে পারে 6 এবং সর্বোচ্চ সংখ্যা হতে পারে 15 জন। তো এখানে বলেছে যে তোমার প্রশ্ন যে ন্যূনপক্ষে অর্থাৎ সবচেয়ে কম কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? সবচেয়ে কম যতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে এটা হচ্ছে 6 জন। কতজন সদস্য নিয়ে? 6 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে। একজন প্রশ্ন করেছে যে অ্যাটর্নি জেনারেল কি? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমাদের সামনে বিস্তারিত আলোচনা আছে। তাও যদি বলি, অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বাংলাদেশের যে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র হচ্ছে যেই দেশে মূলত ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। এই বাংলাদেশ নামক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের যিনি হলো গিয়া আইন বিষয়ক প্রধান থাকেন, কিসের প্রধান থাকেন? ইনি মূলত সরকারি দলের প্রধান থাকেন, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের যে বিভিন্ন আইন, এই আইন নিয়ে যিনি প্রধান থাকেন তাকে হলো গিয়ে অ্যাটর্নি জেনারেল বলা হয়। এবং তিনি হলো গিয়ে বাংলাদেশের যে কোনো আদালতে মূল ভূমিকা মূল একজন সরকার পক্ষের প্রধান হিসেবে কাজ করেন। এবং তিনি বাংলাদেশের যে বার কাউন্সিল অর্থাৎ বিভিন্ন দেখো না যে বিভিন্ন
মানে পেশা রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, ডাক্তারদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, তারপর হলো গিয়ে সাংবাদিকদের জন্য একটা প্রতিষ্ঠান থাকে যে যারা মূলত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে, এবং যারা আইন পেশায় নিয়োজিত তাদের অধিকারের জন্য যারা কাজ করেন সেটাকে বলা হয় বার কাউন্সিল। তিনি পদাধিকার বলে এই বার কাউন্সিলের প্রধান। আমরা অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিস্তারিত অবশ্যই পড়বো, সামনে আমাদের আছে। আমরা আপাতত মানে পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশের যে কর্ম কমিশন এটা নিয়ে হলো গিয়ে বিস্তারিত পড়ছি। অবশ্যই অ্যাটর্নি জেনারেল আমরা সামনে পড়বো। বিপিএসসি এর পূর্ণরূপ কি? এরকম একটা প্রশ্ন একাধিকবার পরীক্ষায় এসেছে। বিপিএসসি এর এখানে বি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ, পি এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক, এস এর পূর্ণরূপ হচ্ছে সার্ভিস এবং সি এর পূর্ণরূপ হচ্ছে কমিশন। সুতরাং বিপিএসসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এটা কিন্তু আছে বাংলাদেশ প্রাইমারি সার্ভিস কমিশন। প্রাইমারি সার্ভিস কমিশন তো না, এটা হবে না। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিটি, এই যে এখানে দেখো কমিটি আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা জাস্ট একটু দেখো, দেখে হলে গিয়ে দাগায় দাও, যার কারণে কিন্তু ভুল হয়। একদম শেষ পর্যন্ত খেয়াল রাখতে হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিটি না, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হবে। এটা আছে কি পেট্রোলিয়াম সার্ভিস কমিশন। পেট্রোলিয়াম সার্ভিস কমিশন তো না। বিপিএসসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, মাহির সঠিক উত্তর দিয়েছ, চারুলতা সঠিক উত্তর দিয়েছ, সালেহা সঠিক উত্তর দিয়েছ। ঠিক আছে তোমাদের উত্তর। আমরা 13 নং প্রশ্নে যাই। কর্ম কমিশনের কাজ হলো সরকারকে আইনি পরামর্শ প্রদান। না, সরকারকে আইনি পরামর্শ কে প্রদান করতে পারে? সরকারকে মূলত আইনি পরামর্শ প্রদান করতে পারে অ্যাটর্নি জেনারেল। কে প্রদান করতে পারে? অ্যাটর্নি জেনারেল। সরকারকে আইনি পরামর্শ কে প্রদান করতে পারে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। সুতরাং একদম প্রথম মানে এটাই কিন্তু হচ্ছে না, তারপরে দুইটা তো হবে। আমরা দেখি যে তারপরে দুইটা কি। প্রজাতন্ত্রের কর্মের যোগ্যতা নির্ধারণ করা। অবশ্যই মানে কোন একটা চাকরি পরীক্ষার প্রশ্ন কিরকম হবে বা কোন স্ট্যান্ডার্ডে প্রশ্ন করা হবে এবং কারা এখানে হলো গিয়ে কাদেরকে নিয়ে আসা হবে এই পরীক্ষার মাধ্যমে, এই যে যোগ্যতাটা, এই যোগ্যতাটা কিন্তু নির্ধারণ করে কর্ম কমিশন। সুতরাং এটা কিন্তু হচ্ছে। রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করা। কর্ম কমিশন কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করতে পারে যদি রাষ্ট্রপতি চায়, তাহলে কিন্তু এইটাও কিন্তু হচ্ছে। সুতরাং 1 নাম্বারটা বাদ দিয়ে হবে কি 2 এবং 3। 2 এবং 3 হবে। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দান করেন? আচ্ছা, অ্যাটর্নি জেনারেল কি? এটা হলো গিয়ে তোমাদের প্রশ্ন। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশ যে একটা প্রজাতন্ত্র, অর্থাৎ বাংলাদেশে কি হয়, বাংলাদেশে মূলত নেতা নির্বাচন হয় কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। যে সকল দেশে নেতা নির্বাচন হয় ভোটের মাধ্যমে সে সকল দেশকে বলা হয় প্রজাতন্ত্র। এই যে বাংলাদেশ নামক প্রজাতন্ত্র, এখানে তো আমরা জানি যে মূলত কি রয়েছে? বিচার বিভাগ রয়েছে। এই বিচার বিভাগ মূলত কি নিয়ে গঠিত? হাইকোর্ট এবং আপিলেট ডিভিশন নিয়ে এই সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে। এই সুপ্রিম কোর্টে মূলত তো রাষ্ট্রের একটা প্রতিনিধি লাগবে যিনি রাষ্ট্রের পক্ষে বিভিন্ন মামলা লড়বেন। তো এই রাষ্ট্রের পক্ষে মামলা লড়ার জন্য যিনি থাকেন তাকেই বলা হয় অ্যাটর্নি জেনারেল, যিনি মূলত কি সরকার দলের মূলত কি মূলত আইনি বিষয়ক পরামর্শ দেন এবং তিনি বাংলাদেশের যে বার কাউন্সিল, এই বার কাউন্সিলের পদাধিকার বলে সভাপতি। ঠিক আছে, তিনি হলে গিয়ে কি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মূলত সরকার পক্ষের। তোমরা বুঝতে পারো যে সরকার পক্ষ মানে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠী হতে পারে, সরকার মানে রাজনৈতিক গোষ্ঠী না, সরকার মানে পুরো বাংলাদেশের। তোমরা তো জানো যে একটা মানে দেশ হলো গিয়ে হওয়ার জন্য 4টা গুণ লাগে। জনগণ থাকতে হয়, সার্বভৌমত্ব থাকতে হয়, তারপর হলো গিয়া আর কি থাকতে হয়? জনগণ থাকতে হয়, সার্বভৌমত্ব থাকতে হয় এবং সেখানে সরকারটা অবশ্যই থাকতে হয়। এই সরকার দলের মূলত কি বা বাংলাদেশ রাষ্ট্রের যিনি আইন বিষয়ক প্রধান উপদেষ্টা তাকেই বলা হয় অ্যাটর্নি জেনারেল, যিনি বিভিন্ন বাংলাদেশের যে কোনো আদালতে তিনি হলো গিয়ে প্রধান। বুঝতে পারছো? বাংলাদেশের যে কোনো আদালতে তিনি সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি যে বাংলাদেশের যে পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান, তারপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান এবং বাংলাদেশের যিনি অ্যাটর্নি জেনারেল, সবাইকে নিয়োগ প্রদান করেন কে? সবাইকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। কে নিয়োগ প্রদান করেন? রাষ্ট্রপতি। ঠিক আছে, আবার এই প্রধানমন্ত্রীকে কিন্তু আবার রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রপতির কাছ থেকে নিয়োগপ্রাপ্ত হন এবং প্রধানমন্ত্রী যদি মূলত কি চান, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে চান তাহলে কিন্তু রাষ্ট্রপতির নিকট তার যে চিঠি, এই চিঠিটা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন। ঠিক আছে, আর বাকিগুলো তো হচ্ছে না। 15 নং প্রশ্নে আমরা অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা এবং কাজগুলো দেখি যে বাংলাদেশের যে সরকারি পক্ষের প্রধান আইনজীবী যাকে অ্যাটর্নি জেনারেল বলা হয় তার ক্ষমতাটা কি, তার কাজটা কি।
রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত দায়িত্বসমূহ পালন করবেন। রাষ্ট্রপতি যেহেতু তাকে নিয়োগ দেয়, তাকে নিয়োগ দেওয়া হয় সংবিধানের 64 নং অনুচ্ছেদ অনুযায়ী। কত নং অনুচ্ছেদ অনুযায়ী? সংবিধানের 64 নং অনুচ্ছেদ অনুযায়ী। সুতরাং রাষ্ট্রপতি তাকে যে সকল দায়িত্ব দিবেন তিনি সে সকল দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারবে। বাংলাদেশের যে হাইকোর্ট আছে, বাংলাদেশের যে আপিল বিভাগ আছে এবং বাংলাদেশের অন্য যে সকল নিম্নস্তন আদালতগুলো আছে, জেলা জজ আছে, সেখানে তিনি দায়িত্ব পালনের জন্য যে কোনো জায়গায় তিনি বক্তব্য দিতে পারবেন। ঠিক আছে, সরকারি পক্ষে তিনি প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করবেন। তিনি যে বাংলাদেশ রাষ্ট্র, প্রজাতন্ত্রকে আমরা অলরেডি ডিসকাস করেছি, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে বা প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে, অর্থাৎ সংবিধানে এমন অনেক আইন আছে বা বিভিন্ন রকম আইন আছে, মানে যেগুলো আইন প্রণয়ন করা হয় কিসের জন্য? মূলত যাতে রাষ্ট্রটা সঠিকভাবে ফাংশন করে। এখন এমন কোনো আইন আসলো যেখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়, যেখানে বিভ্রান্তি সৃষ্টি হয়, সেখানে একটু ব্যাখ্যা দরকার, একটু খোলামেলা আলোচনা দরকার। তো এই খোলামেলা আলোচনার জন্য সরকার পক্ষে যিনি প্রধান থাকেন, এই প্রধান হিসেবে অ্যাটর্নি জেনারেল মত প্রকাশ করতে পারবেন। তিনি তার অভিমত, তিনি তার ইচ্ছা, তিনি তার যে তিনি বহিঃপ্রকাশ করতে পারবেন যে এই আইনটা এইভাবে হয়েছে, এই আইনটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই জায়গায়, কিন্তু আমরা এই আইনটা হলে গিয়ে মূলত যিনি প্রণয়ন করেছিলেন তখন এই মানে দিক দেখে আইনটা প্রণয়ন করা হয়েছিল। বুঝতে পারছো? তো যে কোনো জটিল প্রশ্নে, যে কোনো বিভ্রান্তিমূলক আইনের প্রশ্নে তিনি হলে গিয়ে তার মত প্রকাশ করতে পারবেন। বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের যে সরকার, এই সরকারের আইন বিষয়ক উপদেষ্টা, অর্থাৎ আইনের যে কোনো যদি জটিল ধারা থাকে বা কোনো জিনিসে যদি বিভ্রান্তি সৃষ্টি হয়, বাংলাদেশ সরকারকে মূলত রিপ্রেজেন্ট করবেন বা বাংলাদেশ সরকারকে পরামর্শ দিবেন কে? এই অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে, বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। সর্বোচ্চ আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল। এবং এখানে অনেকে প্রধান বিচারপতি দেখাতে পারে, কিন্তু প্রধান বিচারপতি কিন্তু হবে না। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, এই অ্যাটর্নি জেনারেল কিন্তু 65 বছর বয়সে পদত্যাগ করেন। এখানে যতগুলো পদের কথা বলা আছে, নির্বাচন কমিশনের প্রধান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রধান এবং হলো গিয়ে বাংলাদেশের যে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রধান, এই সব কিছু কিন্তু, এবং অ্যাটর্নি জেনারেলের প্রধান, তারা সকলেই কিন্তু 65 বছর বয়সে পদত্যাগ করেন। আমরা আগের ক্লাসে দেখেছিলাম, যারা পেইড ব্যাচে আছো তারা তো ওই ক্লাসগুলো তাদের জন্য ছিল। তো এই প্রধান বিচারপতি কিন্তু আবার 67 বছর বয়সে পদত্যাগ করেন। কখন পদত্যাগ করেন? 67 বছর বয়সে এই প্রধান বিচারপতি পদত্যাগ করেন। বুঝতে পারছো? এটা একটু ডিফারেন্ট, এটা কিন্তু প্রশ্ন আসে, প্রধান বিচারপতি কত বছর বয়সে পদত্যাগ করেন? 67 বছর বয়সে প্রধান বিচারপতি পদত্যাগ করেন। তারপরে 17 নং প্রশ্নে আমরা যাই। অ্যাটর্নি জেনারেলের কাজ হলো, অ্যাটর্নি জেনারেলের কাজ কি? সরকারি দলের আইনি সহায়তা, প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা, প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা, শুধু ফৌজদারি কার্যবিধির ব্যাখ্যা। তোমার মনে হতে পারে যে অ্যাটর্নি জেনারেলকে তো রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন, আবার রাষ্ট্রপতি আমরা দেখি কি রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম না যে রাষ্ট্রপতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল, রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। এখন রাষ্ট্রপতিকে যেহেতু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন, সংসদে যেই দলটা সংখ্যাগরিষ্ঠ থাকে, ফর এক্সাম্পল ধরে নিলাম বিএনপির সংখ্যাগরিষ্ঠ আছে, ঠিক আছে, তো রাষ্ট্রপতি নিয়োগ দিলে কে, মানে বিএনপির পক্ষ থেকে একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হলো। এখন রাষ্ট্রপতি তো বাংলাদেশের নিয়মতান্ত্রিক প্রধান, অর্থাৎ তিনি কি করেন না, মানে তিনি নিজের মতো করে কোনো কিছু চালাতে পারেন না, তাকে মূলত চালান প্রধানমন্ত্রী। এখন তোমার মনে হতে পারে যে তাহলে যে রাষ্ট্রপতি যেসব জায়গায় নিয়োগ দেবেন সেগুলো তো মানে যে সরকারি দল থাকবে তার পক্ষেই যাবে। এখন মনে হতে পারে যে তাহলে হয়তো অ্যাটর্নি জেনারেল সরকারি পক্ষে কাজ করেন, মানে বাংলাদেশে কাগজে কলমে তিনি সরকারি পক্ষে কাজ করলেও কিন্তু মানে নিয়মতান্ত্রিকভাবে ধরে নেওয়া হয় কি তিনি হলে সব দলের বা একদম বাংলাদেশের প্রধান। বুঝতে পারছো? বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে তাকে ধরে নেওয়া হয়। তিনি কোনো নির্দিষ্ট দলের থাকেন না, মূলত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন এবং বাংলাদেশের যে সকল আইন আছে সেক্ষেত্রে মূলত তিনি প্রধান ভূমিকা পালন করেন। সুতরাং এই অপশনটা নিয়ে কিন্তু তোমাদের ঝামেলা সৃষ্টি হতে পারে যে সরকারি দলের আইনি সহায়তা, যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল মূলত রাষ্ট্রপতি নিয়োগ দেয়, আবার রাষ্ট্রপতি এই সকল যারা পদে আছে তাদেরকে নিয়োগ দেন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তো এরা হয়তো খুব সম্ভবত সরকারি দলের পক্ষে হয়ে কাজ করেন। বাস্তবে সরকারি দলের পক্ষে হয়ে কাজ করলেও কিন্তু মানে নিয়মতান্ত্রিকভাবে কিন্তু ধরে নেওয়া হয় যে তারা পুরো বাংলাদেশের পক্ষে কাজ করেন। সুতরাং এই অপশনটা কিন্তু হবে না। বুঝতে পারছো? মানে তোমাদের মনে হতে পারে যে এই অপশনটা হবে, কিন্তু এটা হবে না। তিনি প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা না, তিনি মূলত প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা, তিনি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, তিনি নির্দিষ্ট একটা দলকে রিপ্রেজেন্ট করেন না। শুধু ফৌজদারি কার্যবিধির ব্যাখ্যা এটাও কিন্তু হচ্ছে না।
তিনি হবেন প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা। পুরো রাষ্ট্রের পক্ষে, পুরো বাংলাদেশের পক্ষে তিনি আইনের জটিল বিষয়গুলো বিভিন্ন হলো গিয়া সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, তারপর হলো গিয়া অ্যাপিলেট ডিভিশন, এখানে হলো গিয়া তিনি তুলে ধরেন। সুতরাং এটা প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা হবে। 18 নং প্রশ্নে আমরা যাই। অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয় কেন? তাকে কেন নিয়োগ করা হয়? আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনার জন্য, আদালতে সকল মামলা পরিচালনার জন্য, আদালতে বিরোধী দলের নেতাকর্মীকে শাস্তি দানের উদ্দেশ্যে, আদালতে ফৌজদারি মামলা পরিচালনার জন্য। তাকে তো বিরোধী দলের নেতাকর্মীকে শাস্তি দানের উদ্দেশ্যে, এটা তো হবেই না। আদালতে সকল মামলা পরিচালনার জন্য না, তিনি হলো গিয়ে সকল মামলা পরিচালনা করেন না, তিনি মূলত যে সরকার পক্ষ থাকে ওই সরকার পক্ষের মামলা পরিচালনা করেন। সুতরাং এটাও হবে না। আদালতে ফৌজদারি মামলা পরিচালনা করার জন্য। ফৌজদারি মামলা কি, এটা তোমাদের প্রশ্ন হতে পারে যে ধরো হত্যা, খুন, তারপর ডাকাতি, ধর্ষণ, এই রিলেটেড যে মামলাগুলো হয় এগুলোকে ফৌজদারি মামলা বলা হয়। তিনি ফৌজদারি মামলার পরিচালনার জন্য মূলত আদালতে তাকে নিয়োগ করা হয় না। তাকে নিয়োগ করা হয় আদালতে যে সরকারি যে মামলা, এই সরকারি পক্ষের মামলাগুলো তিনি পরিচালনা করেন এবং সরকার পক্ষের তিনি হলো গিয়া স্পোকসম্যান বলতে পারো বা মুখপাত্র হিসেবে কাজ করেন। বুঝতে পারছো? তিনি হলো গিয়া সরকার পক্ষের মুখপাত্র হিসেবে কাজ করেন। তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। মাহিদ সঠিক উত্তর, সালেহা সঠিক উত্তর। ঠিক আছে, তোমাদের উত্তর ঠিক আছে। তোমরা সবাই থাকো, আমরা সৃজনশীল দেখবো যে সৃজনশীল কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তোমরা তো অনেকে সৃজনশীল ঠিকভাবে লিখতে পারো না। আজকের ক্লাসে আমরা দেখবো যে সৃজনশীল কিভাবে সুন্দরভাবে লিখতে হয় এবং সৃজনশীলে কিভাবে মার্ক পাওয়া যায়, ভালো মার্ক কিভাবে সৃজনশীলে পাওয়া যায়, সেটা আমরা আজকের ক্লাসে দেখব। 19 নং প্রশ্নে আমরা যাই। উদ্দীপকটি পড়ে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। সিরাজুল ইসলাম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। তিনি সংবিধানের 64 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত সকল দায়িত্ব পালন করেন এবং প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে সরকারের আইনগত পরামর্শ প্রদান করেন। সরকারকে আইনগত পরামর্শ প্রদান করেন। যেহেতু এখানে তুমি যদি বুলেট পয়েন্ট, এরকম উদ্দীপক দেওয়া থাকলে তুমি বুলেট পয়েন্টগুলোর দিকে তাকাবা। এখানে বুলেট পয়েন্ট কি আছে? বুলেট পয়েন্ট আছে তিনি সংবিধানের 64 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত সকল দায়িত্ব পালন করেন। আমরা জানি কি, আমরা তো অলরেডি আলোচনা করেছি 64 নং অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল মূলত নিয়োগপ্রাপ্ত হন। ঠিক আছে, তখন আমরা প্রশ্নের ভিতরে যাই যে প্রশ্নে কি বলা আছে। সিরাজুল ইসলাম যে পদে অধিষ্ঠিত আছেন তার নাম কি? এখন আমরা তো জানি যে 64 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ প্রদান করেন। তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাটর্নি জেনারেল। কি হবে? অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রীও হবে না, মহাহিসাব নিরীক্ষক তো আরও পরে, 100-এরও পরে অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতিও আরও পরে, তো এটা হবে না। ঠিক আছে, তাহলে কি হবে? সিরাজুল ইসলাম যে পদে অধিষ্ঠিত আছেন তার নাম অ্যাটর্নি জেনারেল। সিরাজুল ইসলামের সঠিকভাবে দায়িত্ব পালনের ফলে, সিরাজুল ইসলাম তো একজন অ্যাটর্নি জেনারেল, সে যদি তার দায়িত্ব সঠিকভাবে প্রপারলি পালন করে তাহলে কি হবে? সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পায়। অবশ্যই সরকারের যে সম্মান, সরকারের যে রেসপেক্ট, এটা বৃদ্ধি হবে। এটার উদাহরণ কি হতে পারে? ধরো ওই যে কোটা বিরোধী যে আন্দোলন হলো আমাদের, ওই আন্দোলনে কি হয়েছিল যে বাংলাদেশের প্রথমত একটা হাইকোর্টে মামলাটা ছিল, পরবর্তীতে যখন এটা অ্যাপিলেট ডিভিশনে গেল অর্থাৎ উচ্চ আদালতে গেল, যাওয়ার পরে মানে প্রথম দিকে তো এটা মেনে নেওয়া হয় নাই, একদম শেষের দিকে কিন্তু অ্যাটর্নি জেনারেল পরবর্তীতে তারা মানে সরকার পক্ষে যারা ছিল তারা হলো গিয়ে এটা মানে বিচার বিবেচনা করে 5% নিয়ে আসা হলো। এই কাজটা যদি তারা অনেক আগে করে ফেলতো না তাহলে কিন্তু এত মানুষ জীবন দিতে হতো না, বা এত কিন্তু মানে এত সরকারও পতন হতো না, অনেক কিছুই কিন্তু হতো না। তো এই কাজগুলো যদি অ্যাটর্নি জেনারেল পারফেক্টলি করতে পারেন, একদম সময় মতো তার যে দায়িত্ব, এই দায়িত্বটা যদি তিনি সময় মতো পারফেক্টলি পালন করতে পারেন, সরকারের যে ভাবমূর্তি এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ তৈরি হয়। তিনি যেহেতু সরকার পক্ষের হয়ে কাজ করেন, সরকারের মূল কাজ কি? মানে আইন, যথাযথ আইনটাকে প্রতিষ্ঠিত করা। এখন তিনি যদি পারফেক্টলি কাজ করেন যে দ্রুত বিচার, এই বিচার প্রাপ্তির সুযোগ কিন্তু তৈরি হবে। যারা হলো গিয়া একটা মামলার মানে যারা বাদী থাকেন, বিবাদী থাকেন, তারা মূলত কি হবে, যারা মানে আইনের দ্বারা হলে গিয়ে ধর্ষণপ্রাপ্ত হন বা খুন হন, তারা তো মানে তাদের মূল আকাঙ্ক্ষাটা কি থাকে রাষ্ট্রের প্রতি, যে ন্যায় বিচার অনুষ্ঠিত হবে। এই যে হাদি ভাই মারা গেল, আমাদের মানে মূল কনসার্নটা কি? মূল কনসার্ন যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয়, যিনি খুনি তাকে যাতে ধরা হয়। তো যদি অ্যাটর্নি জেনারেল তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন তাহলে কিন্তু দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ তৈরি হবে। এটাও সঠিক, এটাও সঠিক। সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হয়। যদি পারফেক্টলি বিচারটা এনশিওর করা যায়, অবশ্যই সমাজে ন্যায় বিচার সৃষ্টি হবে এবং সুন্দর একটা সমাজ সৃষ্টি হবে। তাহলে এটা 1, 2, 3 হবে। ঠিক আছে, 1, 2, 3।
ঠিক আছে, ফাহমিদা সঠিক উত্তর দিয়েছো, মাহিদ সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, তোমাদের সকলের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে 21 নং প্রশ্নে আমরা যাই। বাশার সাহেব বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বরত আছেন। বর্তমানে বাশার সাহেবের দায়িত্ব হলো রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত দায়িত্বসমূহ পালন করা। আমরা অলরেডি দেখে আসছিলাম অ্যাটর্নি জেনারেল কি করেন, রাষ্ট্রপতি তাকে যে দায়িত্ব দেন সেই দায়িত্বগুলো তিনি যথাযথভাবে পালন করেন, এটা কিন্তু ঠিক আছে। প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করা, অবশ্যই এটাও অ্যাটর্নি জেনারেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যেসব জায়গায় বা যেসব আইনে মূলত একটু বিভ্রান্তি আছে, একটু সংশোধন করা প্রয়োজন বা আইনের একটু অন্যরকম ব্যাখ্যা হতে পারে, সেই সব জটিল প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মত প্রকাশ অবশ্যই করবেন, এটাও ঠিক আছে। প্রধানমন্ত্রী কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেলের সাথে প্রধানমন্ত্রীর কোনোই সম্পর্ক নাই, সুতরাং এটা কিন্তু হবে না। যদি এখানে হয়তো যে রাষ্ট্রপতি কর্তৃক দায়িত্ব পালন করবেন এক নাম্বারটার অনুযায়ী, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হতো। তাহলে কি উত্তর হবে? তাহলে উত্তর হবে 1 এবং 2। 1 এবং 2। তোমাদের যে নোটটা হবে এই নোটের ভিতরে মানে এখানে দেখো বিভিন্ন হলো গিয়া বহুপদী আমরা দিচ্ছি, তো এই বহুপদীর ভিতরে তুমি মানে টাইটেল দিবা যে অ্যাটর্নি জেনারেলের কার্যাবলী। তো এই যে যেগুলো হলো গিয়া অপশন হিসেবে আছে এই জিনিসগুলো কিন্তু নিয়ে এসে যদি 2-3 লাইন ব্যাখ্যা করে নোটটা করবে, তাহলে নোটটা হলো গিয়া প্রপার হবে, নোটটা হলো গিয়া সুন্দর হবে। ঠিক আছে, 2-3 লাইন ব্যাখ্যা অ্যাড করবে, এই অপশনটা নিবে এখান থেকে, হেডিংটা নিয়ে 2-3 লাইন হলো গিয়া ব্যাখ্যা অ্যাড করবে, তাহলে দেখবা যে সুন্দর মতো হয়ে যাচ্ছে। আমরা হলো গিয়া এখন মানে আমরা কর্ম কমিশন দেখলাম এবং হলো গিয়ে এরপরে আমরা অ্যাটর্নি জেনারেল সম্পর্কে দেখলাম। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল 4টা, এখন আমরা যে 3 নাম্বার অর্থাৎ নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করব। স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 112, 114, 116, 118। বাংলাদেশের নির্বাচন কমিশন মূলত কি করে? নির্বাচন কমিশন হচ্ছে মূলত বাংলাদেশের যে জেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের যে মূলত ইলেকশনগুলো হয়, সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়, পাশাপাশি বাংলাদেশের যে রাষ্ট্রপতির যে ইলেকশনটা হয়, আমরা জানি যে রাষ্ট্রপতি মূলত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। ওই সংসদ সদস্যদের যে ভোটের যে আয়োজনটা করা হয় ওটা মূলত নির্বাচন কমিশন করে। এছাড়া বাংলাদেশের যে জাতীয় সংসদের যে নির্বাচন, এমপি ইলেকশন যেটাকে আমরা বলি, এই যে নির্বাচনের যে কাজগুলো এটা কে করে? এটা মূলত করে বাংলাদেশের নির্বাচন কমিশন। এবং একটা শক্তিশালী, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশনের কথা বাংলাদেশের যে সংবিধান 153 অনুচ্ছেদ বিশিষ্ট 11টি অধ্যায় রয়েছে, তারপরে 7টি তফসিল রয়েছে, একটা প্রস্তাবনা রয়েছে। এই সংবিধানের 118 নং অনুচ্ছেদে বলা হয়েছে। কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনার কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনারের কথা বলা হয়েছে যে 118 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে একটা নির্বাচন কমিশন থাকবে, যারা হলো একটা স্বচ্ছ, নিরপেক্ষ, শক্তিশালী একটা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, তারপরের প্রশ্নে আমরা যাই। নির্বাচন কমিশনের কাজ হলো ভোটার তালিকা প্রস্তুতকরণ। অবশ্যই কোন অঞ্চলে কোন ভোটার রয়েছে, ঢাকা 8-এ কে রয়েছে, ঢাকা 7-এ কে রয়েছে, ঢাকা 2-এ কে রয়েছে, এই যে ভোটার তালিকা প্রস্তুত করা, এটা নির্বাচন কমিশনের একটি কাজ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে। সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠান, এটাও তো ঠিক যে আমাদের যে এমপি ইলেকশনটা হয়, এই এমপি ইলেকশনের যে নির্বাচনের যে কাজটা, যে এই যে আয়োজনটা করবে, এই আয়োজনটা কে করে? এই আয়োজনটা করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান, আমরা অলরেডি ডিসকাস করেছি এটা, যে বাংলাদেশের যে সংসদ সদস্য তারা কি করে? রাষ্ট্রপতি হলো গিয়ে নির্বাচন করে। তো এই রাষ্ট্রপতি যে নির্বাচনটা হয় এটার আয়োজন করে কে? এটার আয়োজন করে নির্বাচন কমিশন। সুতরাং 1, 2, 3 উভয়ই উত্তর। 1, 2, 3 তিনটি সঠিক উত্তর এখানে। 24 নং প্রশ্নে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা খুবই প্রয়োজন, কারণ এতে নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নিরপেক্ষতা প্রয়োজন কেন? কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে যদি একটা দেশে ফেয়ার ইলেকশন না হয় তাহলে সে দেশে কি হয়ে যেতে পারে। বাংলাদেশের গত 17 বছর কি হয়েছে আমরা দেখেছি। সুতরাং একটা দেশের যখন রীতিমতো প্রতিনিয়ত গণতন্ত্রের চর্চার জন্য ভোট হতে হবে, যদি ভোটই না হয় তাহলে সেই দেশের সরকার কি হয়? স্বৈরতন্ত্রে পরিণত হয়, আমরা এটা দেখেছি। তো এই যে নির্বাচন হওয়াটা কেন গুরুত্বপূর্ণ এবং নির্বাচন যে কমিশন এটার কেন স্বচ্ছ, নিরপেক্ষ থাকা প্রয়োজন? কারণ তারা যদি স্বচ্ছ না থাকে, তারা যদি নিরপেক্ষ না থাকে, তারা একটা গোষ্ঠীর প্রতি চেয়ে থাকবে যে তারা তাদের স্বার্থ পূরণ করবে এবং নির্বাচন কমিশনও তাদের স্বার্থ পূরণ করবে। যারা ভোটে অংশগ্রহণ করবে তাদেরকে একটা বেনিফিট দিয়ে দিবে নির্বাচন কমিশন, এবং তারাও হলো গিয়ে নির্বাচিত হওয়ার পর নির্বাচন কমিশনকে বেনিফিট দিবে। আলটিমেটলি কি হবে? ওই যে তারা যখন ক্ষমতায় আসবে তারা হলো গিয়ে প্রপারলি হলো গিয়ে রাষ্ট্রটাকে ফাংশন করবে না, নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকবে। তো নির্বাচন কমিশনটা কেন স্বাধীন এবং হলো গিয়ে নিরপেক্ষ হওয়া প্রয়োজন? কারণটা কি?
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন যদি স্বাধীন না থাকে, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, নিউট্রাল না থাকে, তাহলে কিন্তু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব না। সুতরাং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নিরপেক্ষতা কিন্তু প্রয়োজন। সুতরাং এটা কিন্তু সঠিক উত্তর। যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়। নির্বাচন কমিশন যখন যথাযথভাবে ভূমিকা পালন করে, দেখবে যে তরুণ প্রজন্মরা আগ্রহী হয়। বাংলাদেশের যে রিসেন্ট যে নির্বাচন, দেখবে যে তরুণ প্রজন্মরা খুব আগ্রহ হচ্ছে, বিভিন্ন নির্বাচন রিলেটেড তারা তাদের যে মতামত, এই মতামতটা প্রকাশ করছে, কোন জায়গায় নির্বাচন কমিশনের ভুল আছে এই ভুলটা প্রকাশ করছে। মানে রিসেন্টলি গতকালকে দেখলাম যে আমাদের যে দেশনেতা তারেক রহমান যিনি আছেন, ওনার যে মানে এনআইডি যে একদিনের ভিতরে দিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তরুণরা মতামত প্রকাশ করছে, নির্বাচন কমিশনের ভুল নিয়ে আলোচনা করছে। সুতরাং যখন নির্বাচন কমিশনটা স্বাধীন থাকবে, নিরপেক্ষ থাকবে, যোগ্য প্রতিনিধি নির্বাচিত হবে, তরুণ প্রজন্মের আগ্রহী হবে, মানে সবকিছু হলে গিয়ে প্রপারলি বা ফাংশনালি হলে গিয়া চলবে। সুতরাং এটা কিন্তু সঠিক উত্তর। যোগ্য প্রার্থী নির্বাচন বাধাগ্রস্ত হয়। নির্বাচন কমিশন যদি স্বাধীন থাকে, এটা কি হয়? এটা কিন্তু হয় না। সুতরাং উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 2। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়। 25 নং প্রশ্ন, কত সালে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন গঠিত হয়? আমরা জানি এই যে সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা তো মানে সবাই তো আর ভালো না। বাংলাদেশে প্রায় লক্ষাধিক হলো গিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে। এখন তাদের ভিতরে তো কিছু খারাপ লোক থাকবে, স্বাভাবিক। এখন তাদের তো বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা দুর্নীতির বিনিময়ে, মানে টাকার বিনিময়ে চাকরি দেয়, যাদের হলো গিয়া মানে নিয়োগটা ঠিক নেই, প্রশ্নপত্র ফাঁস করে, তাদের তো একটা বিচারের আওতায় নিয়ে আসা হবে। এই বিচারের আওতায় নিয়ে আসার উদ্দেশ্যে 23শে ফেব্রুয়ারি 2004 সালে, কখন? 23শে ফেব্রুয়ারি 2004 সালে বাংলাদেশে একটা কমিশন গঠিত হয়, যেটার নাম হচ্ছে দুদক বা দুর্নীতি দমন কমিশন। এটার শর্ট ফর্ম হচ্ছে দুদক। শর্ট ফর্ম কি? শর্ট ফর্ম হচ্ছে দুদক বা দুর্নীতি দমন কমিশন। কখন গঠিত হয়? 23শে ফেব্রুয়ারি 2004 সালে। চলো আমরা দুদক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এই যে দুর্নীতি দমন কমিশন বিল জাতীয় সংসদে পাশ হয় 2004 সালের 17ই ফেব্রুয়ারি। কখন পাশ হয়? 2004 সালের 17ই ফেব্রুয়ারি। এখন বিল কি, এই জিনিসটা নিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে। আমরা পেজ ব্যাচে অলরেডি এটা আলোচনা করেছি। বিল কি? ধরো একটা আইন পাশ করতে হবে, বা তুমি একটা কমিশন গঠন করতে চাও, বা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাও। দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট নামে একটা আইন পাশ হয়েছে। পাশাপাশি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে একটা আইন পাশ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগে একটা আইন পাশ হয়েছে। সুতরাং তুমি যখন একটা কমিশন বানাবা বা একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বানাবা দেশের, তো এটা কিন্তু জাতীয় সংসদে পাশ হতে হবে। তো জাতীয় সংসদে এই যে দুর্নীতি দমন কমিশনের যে বিল, এই বিলটা পাশ হয় 2004 সালের 17ই ফেব্রুয়ারি। আচ্ছা, যখন একটা আইন ধরো উত্থাপন করা হয়েছে, উত্থাপন যখন করা হয় তখন সেটাকে কিন্তু বিল বলা হয়। বুঝতে পারছো? যখন উত্থাপন করা হয়, এই উত্থাপন করার যখন সংসদ সদস্যরা এই যে একটা আইন তো বানাবে, এই আইনটাকে জাতীয় সংসদে তো উত্থাপন করতে হবে। যখন এই আইনটা উত্থাপন করা হয় তখন সেটাকে বিল বলা হয়। তো যখন এই আইনটা জাতীয় সংসদে পাশ হয়, জাতীয় সংসদে পাশ হওয়ার পর এটা রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতি যখন দেখেন যে সবকিছু ঠিক আছে, তখন তিনি হলে গিয়ে সাইন দিয়ে দেন যে এটা ঠিক আছে। সাইন দেওয়ার পরে এটা আবার জাতীয় সংসদে ব্যাক আসে। জাতীয় সংসদে ব্যাক আসার পরে যখন জাতীয় সংসদ কর্তৃক আবার এটা পাশ হয়, তখন কিন্তু সেটা আইনে পরিণত হয়। এছাড়া কিন্তু আইনে পরিণত হয় না। তার আগে যে পর্যায়গুলো থাকে, এই আগের পর্যায়গুলোতে এই আইনগুলোকে বলা হয় বিল। বুঝতে পারছো? এই আইনগুলোকে বিল বলা হয়। দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 23শে ফেব্রুয়ারি 2004 সালে। তাহলে বিল প্রকাশ হয়েছিল 17ই ফেব্রুয়ারি 2004 সালে এবং দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছিল 23শে ফেব্রুয়ারি 2004 সালে। 23শে ফেব্রুয়ারি 2004 সালে। এটা একাধিকবার এসেছে, এটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে? এই সালটা একটু মনে রাখতে হবে। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম শুরু হয় 9 মে 2004 সালে। 23শে ফেব্রুয়ারি 2004 সালে গঠিত হলেও তার কার্যক্রম শুরু হয় আনুষ্ঠানিকভাবে 9 মে 2004 সালে। দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 3 জন কমিশনারের সমন্বয়ে। কয়জন কমিশনারের সমন্বয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়? 3 জন কমিশনারের সমন্বয়ে। এবং এর প্রধান কার্যালয় কিন্তু ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায়। এখান থেকে এই যে দুর্নীতি দমন কমিশন কখন গঠিত হয় এবং দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম কখন শুরু হয়, এই দুইটা একটু গুরুত্বপূর্ণ। এই দুইটা সাল মনে রাখতে হবে। পরিণতির ক্ষেত্রে সাল মনে রাখা একটু কষ্টকর, সেক্ষেত্রে খুব চুজি হতে হবে যে কোন সালগুলো পরীক্ষায় আসে, ওই জিনিসগুলো আমি মনে রাখবো। এক্সট্রা সাল মনে করে খুব কষ্ট করার দরকার নেই। যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো বারবার আসছে প্রিভিয়াস ইয়ারে, ওইগুলো আইডেন্টিফাই করে প্রশ্ন বিশ্লেষণ করে তারপর হলো গিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? 26 নং প্রশ্নে আমরা যাই। কত বছর বয়স পর্যন্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার দায়িত্ব পালন করতে পারেন? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 65 বছর পর্যন্ত তার
দায়িত্ব পালন করতে পারেন। যদি 65 বছর হয়ে যায় তিনি হলো গিয়া পদত্যাগ করবেন, মূলত হলো গিয়া রিটায়ারমেন্ট, পদত্যাগ করবেন না, রিটায়ারমেন্ট বা অবসরে যাবেন। আর প্রধান বিচারপতি যিনি আছেন তিনি হলো গিয়া 67 বছর পর্যন্ত। আমরা অলরেডি এটা দেখেছি যে প্রধান বিচারপতি যিনি আছেন তিনি মূলত 67 বছর পর্যন্ত তার পদে থাকতে পারেন। প্রধান বিচারপতি 67 বছর পর্যন্ত। 27 নং প্রশ্নে আমরা যাই। মাহফুজুর রহমান সাহেব বাংলাদেশ সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি। তার পদটির সাথে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ? অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এখানে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তিনি কি বাংলাদেশ সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে এই যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যে দুর্নীতি করলে মূলত দুদক ধরবে। এর পাশাপাশি তাদের যে কর্মক্ষেত্রে তারা স্বচ্ছ কিনা, তাদের যে অর্থটা তারা কাজের মাধ্যমে লাভ করছেন সেটা কি সঠিক জায়গায় ব্যয় করতেছেন কিনা, বা তারা হলো গিয়ে যে অর্থটা পাচ্ছেন সেটা কি মানে দেখো তো বাংলাদেশে যারা বিসিএস ক্যাডাররা থাকেন, যারা পুলিশ টুলিশে যারা থাকেন তারা মানে খুব অল্প সময়ে বাড়িঘর করে ফেলেন বা মানে দুর্নীতি করে ফেলেন। তো এই যে আর্থিক ব্যবস্থাপনা তাদেরকে ঠিক আছে কিনা, অথবা বাংলাদেশের মানে চাকরি বা সরকারি চাকরি রিলেটেড যারা সরকারি চাকরি করেন তারা মূলত তাদের কর্মক্ষেত্রে স্বচ্ছ কিনা, তারা কি মানে তাদের যে কর্মক্ষেত্র এটার প্রতি মানে তারা খুব ভালোভাবে পালন করতেছেন কিনা বা দুর্নীতি করতেছেন কিনা, এই জিনিসগুলো দেখার জন্য বাংলাদেশের সংবিধানে একটা পদের কথা বলা আছে, সেটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। সেটা কি? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। অ্যাটর্নি জেনারেল কি করেন? অ্যাটর্নি জেনারেল তো মূলত সরকারকে আইন বিষয়ে পরামর্শ প্রদান করেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মূলত ওই যে দেশের ভিতরে কোনো মানবাধিকার রিলেটেড কোনো ইস্যু হয়েছে কিনা, নারীরা পুরুষরা মানে মূলত নারী অধিকার নিয়ে তারা একটু বেশি কাজ করেন, পাশাপাশি দেখেন যে মানে কোনো শ্রেণীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে কিনা, এই জিনিসগুলো নিয়ে মানবাধিকার কমিশন কাজ করে। কর্ম কমিশনের চেয়ারম্যান তো মূলত সরকারি চাকরি মূলত যে পরীক্ষাগুলো হয়, নিয়োগ হয়, বদলি হয়, এই জিনিসগুলো নিয়ে কাজ করেন। অপরদিকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিন্তু বাংলাদেশ সরকারের যে আর্থিক ব্যবস্থাপনা, এই আর্থিক ব্যবস্থাপনার তিনি মূলত প্রধান, এবং তিনি বাংলাদেশের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আর্থিক দিক থেকে স্বচ্ছ কিনা, তারা কি কোনো দুর্নীতি করছে কিনা, এই জিনিসগুলো তারা রিপোর্ট আকারে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন। ঠিক আছে, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হবে। তাহলে 28 নং প্রশ্নে যদি আমরা যাই, সরকারি কোন বিষয়টির সাথে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব জড়িত? মামলার সাথে তো মূলত অ্যাটর্নি জেনারেলরা জড়িত। বিদেশ নীতিতে মূলত ফরেন ক্যাডার যারা থাকেন তারা মূলত বিদেশ নীতি বা ফরেন পলিসিগুলো দেখেন। উন্নয়নে তো মূলত প্রধানমন্ত্রী বা একনেকের যিনি চেয়ারম্যান থাকেন পদাধিকার বলে মূলত প্রধানমন্ত্রী। একনেক কি ওই বাংলাদেশের মূলত বড় বড় যে কাজগুলো হয় না, এটার জন্য মূলত যে বাজেটগুলো আসে এটা হলো একনেক থেকে পাস হয়। ঠিক আছে, তো এই রিলেটেড কাজগুলো তো প্রধানমন্ত্রী দেখেন উন্নয়ন, কিন্তু অর্থ সম্পদ অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা অর্থ রিলেটেড দিক থেকে স্বচ্ছ কিনা, এই জিনিসগুলোর দায়িত্ব কার নিকট জড়িত, এই জিনিসগুলো দেখার দায়িত্ব মূলত জড়িত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যিনি আছেন তিনি এই জিনিসগুলো দেখে থাকেন। সুতরাং এটা কি হবে? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিসের দায়িত্বের সাথে জড়িত? এটা অর্থ সম্পদ হবে। 29 নং প্রশ্নে তোমরা কি বুঝতে পারতেছো? জানাও ক্লাস কি ভালো লাগছে নাকি বুঝতে পারতেছো কিনা। 29 নং প্রশ্নে আমরা যাই। উদ্দীপকটি পড়ে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার জন্য সার্চ কমিটির দৃষ্টিতে সবচেয়ে উপযুক্ত ছিলেন মিস্টার ক, কিন্তু মিস্টার ক ইতোপূর্বে জাতীয় অর্থের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, বিধায় তাকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। মিস্টার ক পূর্বে কোন পদে অধিষ্ঠিত ছিলেন? দেখো এখানে বলা আছে যে মিস্টার ক কিন্তু ইতিপূর্বে জাতীয় অর্থের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় যে অর্থের অভিভাবক, এই অর্থের অভিভাবক বলা হয় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে। কাকে বলা হয়? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে। সুতরাং এখানে যে প্রশ্ন যে মিস্টার ক পূর্বে কোন পদে অধিষ্ঠিত ছিলেন, মিস্টার ক পূর্বে কিন্তু কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন না, প্রধান নির্বাচন কমিশনও ছিলেন না, তিনি কিন্তু অ্যামিকাস কিউরি। অ্যামিকাস কিউরি শব্দের অর্থ কি? এটা তোমাদের কাছে একটা নিউ টার্ম, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল একবার, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আসছিল যে অ্যামিকাস কিউরি শব্দের অর্থ কি? অ্যামিকাস কিউরি শব্দের হচ্ছে আদালতের বন্ধু। অ্যামিকাস কিউরি শব্দের অর্থ কি? অ্যামিকাস কিউরি শব্দের অর্থ হচ্ছে আদালতের বন্ধু, আদালতের বন্ধু। তাহলে মিস্টার ক পূর্বে কোন পদে অধিষ্ঠিত ছিলেন? মিস্টার ক পূর্বে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক পদে অধিষ্ঠিত ছিলেন। মিস্টার ক পূর্বে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে অধিষ্ঠিত ছিলেন। 30 নং প্রশ্নে আমরা যাই। মিস্টার ক এর ক্ষেত্রে বলা যায়
তিনি সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন। অফকোর্স আমরা জানি যে সাংবিধানিক পদ 4টা, সেখানে মহাহিসাব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক আছেন, এটা কিন্তু সঠিক উত্তর। বর্তমানে তার বয়স 65 এর বেশি। সেখানে কি বলা ছিল যে তিনি যেহেতু একটা পদে ছিলেন, এজন্য তাকে ওই যে দুর্নীতি দমন কমিশন যেটা আছে, যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার জন্য যখন সার্চ কমিটি খুঁজছিল যে মানে কাকে নিয়োগ দেওয়া হবে, তো মিস্টার উপযুক্ত মানে সবচেয়ে বেশি উপযুক্ত কে ছিলেন? মিস্টার ক। কিন্তু মিস্টার ক কিন্তু আগে জাতীয় অর্থের অভিভাবক হিসেবে ছিলেন। সুতরাং এখানে কিন্তু যেহেতু তাকে নিয়োগ দেওয়া হয়নি, কি কারণে নিয়োগ দেওয়া হয়নি? তার কিন্তু বয়স, এই বয়সটা কিন্তু ওভার হয়ে গিয়েছিল, তার বয়স 65 বছর থেকে কিন্তু বেশি হয়ে গিয়েছিল। সুতরাং এটা কিন্তু সঠিক উত্তর। বর্তমানে তার বয়স 65 এর বেশি। তিনি তার রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দিতেন। অবশ্যই তিনি এই মহাহিসাব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তিনি একটা রিপোর্ট প্রকাশ করেন। রিপোর্টটা কেমন হয়? ওই 1 বছরে মূলত কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো দুর্নীতিতে যোগ দিয়েছে কিনা, বা কোন ক্ষেত্রে কি হয়েছে, কোন জিনিসগুলো সুপারিশ করা যেতে পারে, এই জিনিসগুলো কে করেন? মহাহিসাব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক করেন। এবং তিনি বার্ষিক একটা রিপোর্ট রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন। ঠিক আছে, যে এই এই প্রবলেম হয়েছে, এই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করা উচিত, এই জায়গায় কাজ করলে আমাদের আরও দেশের জন্য ভালো হবে। সুতরাং এটাও কিন্তু সঠিক উত্তর। তিনি তার রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দিতেন। তাহলে 3টাই সঠিক উত্তর হবে এখানে। আমরা এখন এখানে একটা সৃজনশীল দেখব, যে সৃজনশীলটা মূলত কি হয়েছে, পাশাপাশি আমরা সৃজনশীল কিভাবে লিখতে হয় এই বিষয়টাও দেখব। আজকের এই যে ক্লাস, এই ক্লাসের মানে আমাদের প্রথম 7ম অধ্যায়ের 30টা এমসিকিউ আমরা সলভ করেছি। এই 30টা এমসিকিউ কিন্তু এই এমসিকিউ সমাধানের মাধ্যমে আমাদের শেষ হলো। আমরা তারপরে সৃজনশীলটা দেখব। এই সৃজনশীলটা দেখে আমাদের যে 8ম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের নির্বাচন, ওই নির্বাচনে কিন্তু আমরা চলে যাব। আমরা আপাতত সৃজনশীলটা দেখব। সৃজনশীলে তো ক খ এখানে কি থাকে মূলত জানো? ক খ গুলো থাকে মিসকেলেনিয়াস, অর্থাৎ বিভিন্ন অধ্যায় মিলিয়ে টিলিয়ে দেয়। ধরো প্রথম অধ্যায় থেকে 7ম অধ্যায়ের একটা সিকিউ আসছে, সেখানে প্রথম অধ্যায়ের ক খ দিয়ে দিল, অথবা দ্বিতীয় অধ্যায় থেকে দিয়ে দিল। এরকম মিক্সড সৃজনশীল থাকে, অর্থাৎ ক খটা বিভিন্ন চ্যাপ্টার থেকে দিয়ে দেয় এবং গ ঘটা ওই চ্যাপ্টার থেকেই থাকে। বাট আমি এখানে চেষ্টা করেছি যাতে এই চ্যাপ্টার থেকে যায়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর? আমরা জানি সবগুলো যে সাংবিধানিক প্রতিষ্ঠান সকলের মেয়াদ হচ্ছে 5 বছর। ঠিক আছে, তোমরা অনেকে এই যে এইভাবে লেখো যে ক নাম্বার দিয়ে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে লিখে ফেলো যে 5 বছর, বাট এটা লিখবা না। তুমি হলো গিয়া এই যে এখানে যেভাবে লিখছি আমি, অ্যাটর্নি জেনারেলের মেয়াদ 5 বছর, এভাবে এক বাক্যে উত্তর দিবা। তুমি কখনোই ভুলেও এই 5 বছর শুধু লিখে দিবা না, তাহলে কিন্তু এটা একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। একটা তোমার যে মার্কস গ ঘতে কত মার্ক পাবা সেটার উপর কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট পড়বে, যে তোমার মানে এই লেখাটা এক বাক্যে সুন্দর করে লিখছো কিনা। শুধু যদি জাস্ট 5 বছর লিখে দাও, স্যার বুঝবে যে তুমি একটু ফাঁকিবাজ। তো তোমাকে ওই সৃজনশীল লেখার ক্ষেত্রে কিন্তু মার্কে তোমার হলো গিয়া হেরফের হবে, তোমাকে কিন্তু মার্ক কম দিবে। সুতরাং চেষ্টা করবা এক বাক্যে সুন্দর করে উত্তর দিতে, যে অ্যাটর্নি জেনারেলের মেয়াদ 5 বছর। তারপরে যদি আমরা দেখি সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তোমাদের আগেও বলা হয়েছিল যে তোমরা যখন খ নাম্বারটা লিখবে 2টা প্যারায় লেখার চেষ্টা করবে। সেটার একটা বাস্তবিক উদাহরণ হচ্ছে এই যে এইভাবে লেখা, হলুদ দাগ দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো এক বাক্যে উত্তর দিবা। প্রথমে তুমি ক নাম্বারে যেভাবে এক লাইনের ভিতর উত্তর দেওয়ার চেষ্টা করো, এই খ নাম্বারে প্রথম প্যারায় তুমি চেষ্টা করবে এই এক বাক্যে উত্তর দেওয়ার। তাহলে কি হবে? এই 2 প্যারার জন্য তোমাকে 2 মার্ক দিতে বাধ্য থাকবে। তুমি যদি এটা না করে এই যে সাদা কালিগুলো এখান থেকে লেখা শুরু করো, তাহলে কিন্তু তোমার মার্ক কমে যাবে, তুমি বলে মার্ক কম পাবা, 1 দিবে। তাহলে 2টা প্যারায় লেখার চেষ্টা করবা খ নাম্বারটা। তো আমাদের যে প্রশ্ন ছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায়, সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট ও স্বীকৃত প্রতিষ্ঠানকে বোঝায়। অর্থাৎ সংবিধান যেই প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয় এবং সংবিধানে যে সকল প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে সেগুলোকে মূলত কি বলা হয়? সেগুলোকে মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য সংবিধানের মাধ্যমে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান গঠন করে। এসব প্রতিষ্ঠানের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলী সংবিধান দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত থাকে। তারা সরকারের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। এর ফলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভারসাম্য বজায় থাকে। এই যে সুন্দর করে লিখেছি 4-5, এখানে তো বেশি লেখা নাই, 4-5 লাইন লিখেছি, বাট এই লেখাটা তুমি যদি লিখতে পারো তাহলে তুমি 2-এ 2 পাবা। আদারওয়াইজ তুমি যদি এক প্যারায় লিখো তাহলে কিন্তু মার্ক থাকবে না। এভাবে সুন্দর করে লিখবা। পাশাপাশি তুমি যদি চাও যে কিছু জিনিস কালার করবা, যেমন এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান, এই লেখাটা তুমি চাইলে নীল কালি দিয়ে লিখতে পারো, তাহলে একটা হাইলাইট থাকবে, স্যারের মাথায় ওই লাইনটা গেঁথে যাবে যে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান একটু কালার করেছে। এই কালারিং জিনিসগুলো বা খাতায় উপস্থাপন এটা কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু সুন্দরভাবে দেখতে হবে। তো এই খ নাম্বারটা এরকম 2 প্যারায় সুন্দর করে, আর
মানে চেষ্টা করবে, যেহেতু তোমরা এইচএসসি লেভেলে পড়ো, একটু হার্ড ওয়ার্ড বা একটু ওয়ার্ড যেরকম মানে একটু কি বলে এটাকে অ্যাকশন ওয়ার্ড যেটাকে বলে ইংরেজিতে অ্যাকশন ভার্ব, এই ভার্ব রিলেটেডগুলো মানে ইউজ করে, একটু মানে নর্মাল গড় পড়তা শব্দগুলো ব্যবহার না করে একটু ট্র্যাডিশনাল ওয়ের বাহিরে গিয়ে নতুন কিছু মানে একজন গাইডের বাহিরে গিয়ে যেভাবে লেখেন একজন স্টুডেন্ট ওই লেখাগুলো লেখার চেষ্টা করবে, তাহলে মার্ক বেশি থাকবে। আমরা ক খ তো দেখলাম, ক খ কিভাবে লিখতে হয়। এখন আমরা গ নাম্বারটা দেখবো। গ নাম্বারটা দেখার আগে আমরা উদ্দীপকটা পড়ি যে উদ্দীপকে কি বলেছে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারীর গুরুত্ব অপরিসীম। এজন্যই পৃথিবীর অধিকাংশ দেশের মতো বাংলাদেশেও কর্মচারী নিয়োগের জন্য সাংবিধানিকভাবে একটি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে। উদ্দীপকে যে প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার ক্ষমতা ব্যাখ্যা করো। তো এখানে তো মূলত কর্মকর্তা কর্মচারীর গুরুত্ব অপরিসীম এটা বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে পৃথিবীর অধিকাংশ দেশের মতো বাংলাদেশেও কর্মচারী নিয়োগের জন্য সাংবিধানিকভাবে একটি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে, এবং সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এখন গ নাম্বারটা তুমি কিভাবে লিখবে? গ নাম্বারে আগের মতো তুমি এক বাক্যে উত্তর দিবে যে উদ্দীপকে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি বেশ কিছু ক্ষেত্রে ক্ষমতা চর্চা করে থাকে, যা নিচে ব্যাখ্যা করা হলো। তোমাকে তো এখানে চাওয়া হয়েছে কি? এখানে চাওয়া হয়েছে যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানটা তার ক্ষমতাটা ব্যাখ্যা করো, কি কি ক্ষমতা সে লাভ করে। এখন আমরা দেখি যে সে কি কি ক্ষমতা লাভ করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের 140 নং অনুচ্ছেদ অনুযায়ী এই প্রতিষ্ঠানটি প্রধানত 4 ধরনের দায়িত্ব পালন করে থাকে। সংবিধানের যে 140 নং অনুচ্ছেদ, এই 140 নং অনুচ্ছেদে কিন্তু কর্ম কমিশনের দায়িত্বের কথা উল্লেখ আছে, এবং এখানে 4 ধরনের দায়িত্বের কথা উল্লেখ আছে। এর মধ্যে রয়েছে প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা, নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান। অর্থাৎ একটা যে পরীক্ষা নেওয়া হবে এই বা নিয়োগ করা হবে, এই বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া যায় কোন বিষয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে, কিভাবে পরীক্ষাটা অর্গানাইজ করা যেতে পারে, কিভাবে পরীক্ষাটাকে আরো স্ট্যান্ডার্ড করা যেতে পারে, এই বিষয়ে বাংলাদেশ যে কর্ম কমিশন সেটা রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করে। তারপর প্রতি বছর বার্ষিক রিপোর্ট পেশ করা, আমরা অলরেডি আলোচনা করেছি কর্ম কমিশন প্রতি বছর একটা বার্ষিক রিপোর্ট পেশ করে, এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ সম্পাদন, এবং আইনে যে সকল কাজের কথা বলা আছে বিশেষ করে সংবিধানে সেই সকল কাজ কর্ম কমিশন সম্পাদন করে। সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের বাছাই করতে পরীক্ষা গ্রহণ করা কমিশনের প্রধান কাজ। প্রধান কাজটা কি? প্রধান কাজ হলো দক্ষ কর্মীদেরকে নিয়ে আসা বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে। এছাড়াও নিয়োগের যোগ্যতা নির্ধারণ, পদোন্নতি, এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি, অবসর ভাতা সংক্রান্ত বিষয়ে কমিশন প্রশাসনকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে। কমিশন প্রতি বছর 1 মার্চের মধ্যে পূর্ববর্তী বছরের সম্পূর্ণ কার্যক্রমের প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট পেশ করে। এটা আমরা অলরেডি ক্লাসে আলোচনা করেছি। এখন দেখো যে আমি মানে এই সৃজনশীলটা কিভাবে লেখার চেষ্টা করেছি। প্রথমে তো আমি এক বাক্যে উত্তর দিয়েছি যে এটা একটা সরকারি কর্ম কমিশন, এটা মানে এটা সরকারি কর্ম কমিশন। তারপরে আমি বলেছি কি? তারপরে আমি বলেছি যে এটা মানে সরকারি কর্ম কমিশনটা কিভাবে হলে কাজ করে, তার মূল কাজটা কি, কোন অনুচ্ছেদে তার কাজের কথা বলা আছে, এই জিনিস সম্পর্কে কর্ম কমিশন নিয়ে একটা ধারণা দিয়েছি। প্রথমে আমি ধারণা দিয়েছি কর্ম কমিশন এক বাক্যে, তারপর কর্ম কমিশন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই পর্যন্ত। তারপরে আমি উদ্দীপকে গিয়েছি যে উদ্দীপকে এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে যার মাধ্যমে বাংলাদেশে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ নিশ্চিত করা হয়। সুতরাং এটি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়। এখানে কিন্তু 3 বাক্যে 3টা প্যারায় আমি লেখার চেষ্টা করেছি। তো এই যে এই টাইপের যদি তুমি সৃজনশীলটা লিখতে পারো যে 3টা প্যারায়, তাহলে কিন্তু তোমার মার্ক ভালো থাকবে, আদারওয়াইজ কিন্তু তোমার মার্ক ভালো থাকবে না। বুঝতে পারছো? প্রথমে তুমি কি করবা? এক বাক্যে এটা উত্তর দিবা, তারপরে যে বিষয়টা নিয়ে বলা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে একটা ইন ডিটেইলস আলোচনা করবা, তারপরে তুমি উদ্দীপকে যাবা। ঠিক আছে? আগে উদ্দীপকে যাওয়ার দরকার নাই, উদ্দীপক তো সেখানে আছেই, স্যার ম্যাম তো সেটা দেখতেই পায়, সেটা সম্পর্কে ধারণা তোমার দেওয়ার দরকার নাই যে উদ্দীপকে এই বলা আছে। বেশি উদ্দীপক নিয়ে লেখার দরকার নাই, তুমি চেষ্টা করবে তোমার যে ইন ডেপথ নলেজ, তোমার যে বইটা পড়েছো সেই বই মানে যে বিষয়ে বলা আছে সে মানে বই থেকে যেটা পড়েছো সেই বিষয় সম্পর্কে ইন ডেপথ আলোচনা করার। এভাবে হলে গিয়ে গ নাম্বারটা লিখতে হবে। তারপরে আমরা যদি গহ নাম্বারটা যাই, যে গ নাম্বার আমরা আগে প্রশ্নটা দেখে আসি যে গহ নাম্বার প্রশ্নে কি ছিল। গ নাম্বার প্রশ্ন ছিল মেধাভিত্তিক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে ওই প্রতিষ্ঠানের ভূমিকা পর্যালোচনা করো। মানে একটা রাষ্ট্র যদি মেধাকে প্রাধান্য দেয়, কোটাকে প্রাধান্য না দিয়ে মেধাকে প্রাধান্য দেয়, তারপর বৈষম্যকে প্রাধান্য না দিয়ে ন্যায়কে প্রাধান্য দেয়, তাহলে কি করতে হবে? এই যে সরকারি কর্ম কমিশন, এটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদেরকে
নিয়োগ ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে, যাতে ভালো যারা ভালো ছেলেরা আছে এরা বিদেশগামী না হয়ে সরকারি যে চাকরি এই চাকরি ক্ষেত্রে আসে রাষ্ট্রের প্রতি কন্ট্রিবিউট করতে পারে। তো এখানে বলা আছে যে মেধাভিত্তিক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে ওই প্রতিষ্ঠানের ভূমিকা পর্যালোচনা করো। এখন গহ নাম্বারটা তুমি কিভাবে লিখবা? গহ নাম্বারটা পৌরনীতির চেষ্টা করবা যে পয়েন্ট ওয়াইজ লিখতে। যদি ওই টপিকটা পয়েন্ট ওয়াইজ লিখতে পারো তাহলে হলে গিয়ে তোমার জন্য ভালো হবে। যেমন এখানে আমি বলেছি যে এক বাক্যে প্রথমেই উত্তর দিবে কিভাবে, প্রথম উত্তর দিবে এক বাক্যে যে মেধাভিত্তিক দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্র পরিচালনাকে কার্যকর ও গতিশীল করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো। তারপর আমি কি করেছি, প্রথমে ব্যাখ্যা দিয়েছি যে মেধাভিত্তিক কর্মকর্তা নিয়োগ দিতে হবে, প্রশাসনের দক্ষতা এবং গতি বৃদ্ধি করতে হবে, নিরপেক্ষতা এবং স্বচ্ছতা তাদেরকে বজায় রাখতে হবে, সৎ প্রশাসন গঠনে ভূমিকা পালন করতে হবে, রাষ্ট্রীয় স্থিতিশীলতা উন্নয়ন নিশ্চিত করতে হবে। তো এই যে আমি দেখো এখানে কিন্তু আমি পয়েন্ট আকারে লেখার চেষ্টা করছি। তো পৌরনীতি তুমি যদি পয়েন্ট আকারে লেখো তাহলে হলে গিয়ে ভালো মার্ক পাওয়া যায়। যেখানে মানে এখানে যেহেতু আমি 5টা পয়েন্ট দিয়েছি তাহলে কিন্তু এখানে মানে কম করে হয়ে আমাকে 3 দিতে বাধ্য। ঠিক আছে, চেষ্টা করবা যে এই জিনিসগুলো পয়েন্ট আকারে বর্ণনা করার গহ নাম্বারটা। তারপরে শেষ লাইনে একবার বলে দিয়েছি, উপরে আলোচনা থেকে প্রতীয়মান হয় যে মেধাভিত্তিক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সৃজনশীলটা এইভাবে লিখতে হবে। আমি যদি একটু সামারি করি, ক নাম্বারটা জাস্ট এক বাক্যে উত্তর দিবা যে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ প্রদান করেন কে? অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। শুধু রাষ্ট্রপতি লিখবা না, ঠিক আছে? খ নাম্বারটা চেষ্টা করবা 2টা প্যারায় লিখতে। প্রথম প্যারাটায় এক বাক্যে উত্তর দিয়ে দিবে, দ্বিতীয় প্যারাটায় ওই যে প্যারাটা তুমি বর্ণনা করেছো ওটার ইলাবোরেট বা বর্ণনা একটু দিবে। গ নাম্বারটায় চেষ্টা করবে 3টা প্যারায় লিখতে। প্রথম প্যারায় তুমি জাস্ট এক বাক্যে বলে দিবা এটা, তারপর দ্বিতীয় প্যারায় হলো গিয়ে ওই যে প্রতিষ্ঠান সম্পর্কে বলা আছে সেটা সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করবা, শেষ দিকে তুমি উদ্দীপকে যাবা। গহ নাম্বারটা যদি পয়েন্ট আকারে বর্ণনা করা যায় গহ তাহলে পয়েন্ট আকারে বর্ণনা করবা, না হলে গহ নাম্বারটা 4টা স্টেপে বর্ণনা করবা। 4টা স্টেপ কিভাবে? প্রথমে এক বাক্যে উত্তর দিবা, দ্বিতীয়তে তুমি ওই প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করবা, তৃতীয়তে তুমি হলো গিয়া উদ্দীপক এবং ওই প্রতিষ্ঠানের সম্পর্কটা আলোচনা করবা, এবং চতুর্থতে গিয়ে তুমি হলো গিয়া তোমার যে নিজস্ব অবজারভেশন এই অবজারভেশনটা দিবা। ঠিক আছে, গহ নাম্বারটা এইভাবে লিখতে হবে। কিন্তু প্যারা করে যদি লেখা যায়, প্যারা করে লিখলে ভালো, প্যারা করে লিখলে ভালো মার্ক পাওয়া যায় নীলকালি ব্যবহার করলে। তো এই যে সৃজনশীলটা, এই সৃজনশীলটা তোমাদের থাকবে HW বা বাড়ির কাজ। ঠিক আছে, এই সৃজনশীলটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা হলো গিয়ে তোমরা লিখে আমাদের যে পাবলিক গ্রুপ আছে এই গ্রুপে হলো গিয়ে জমা দিবে। আর তোমাদের নেক্সট ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা হবে সৃজনশীলের। আবার প্রতিনিয়ত তো পরীক্ষা হচ্ছে MCQ, এর সাথে CQ ইনক্লুড করা হয়েছে, CQ পরীক্ষা থাকবে এই চ্যাপ্টার থেকে। এখন আমরা 8ম চ্যাপ্টারে যাই। 8ম চ্যাপ্টারে হলো বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশে এই পর্যন্ত কতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন সম্পর্কে একটা ইলাবোরেট ধারণা দেওয়া আছে, যার ক্ষেত্রে বেশিরভাগই হলো গিয়ে অপ্রাসঙ্গিক। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা আছে। এখন আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই, বাট ওই যে নির্বাচনগুলো হয়েছে ওইগুলো কিন্তু মানে ইররিলেভেন্ট হয়ে গেছে। তুমি জাস্ট মানে জানার জন্য হলো গিয়ে আমাদের পড়তে হবে। আমরা আলোচনা করব ক্লাসে, বাট ওই প্রশ্ন থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কম। যেমন এই যে 2009 সালের বা 8 সালের যে ইলেকশন হয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে না। 2014 সালে যে ইলেকশন হয়েছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। 18 সালের ইলেকশন, তারপরে হলো গিয়ে 24-এর ইলেকশন, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। অর্থাৎ আওয়ামী লীগ যেই নির্বাচনগুলো জিতেছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, সেগুলো একটু এড়িয়ে গিয়ে জাস্ট যেগুলো প্রশ্ন আসে সেগুলো থেকে দেখবা। পাশাপাশি এই চ্যাপ্টার থেকে CQ মানে খুব একটা বেশি আসে না, তো চেষ্টা করবা যে এই চ্যাপ্টারে CQটা অ্যাভয়েড করার, কারণ এই চ্যাপ্টার থেকে CQ লিখলে খুব মানে ভালো লেখাও যায় না, আবার মানে ভালো মার্কও পাওয়া যায় না। কারণ নির্বাচন নিয়ে আসলে খুব সম্ভবত 91 সালের ইলেকশন নিয়ে আসতে পারে, যেহেতু মানে এখন মানে BNP যেহেতু বেশি অ্যাক্টিভ। তো 91 সালের ইলেকশন নিয়ে লিখলে মানে অনেক তথ্য হলো গিয়ে মুখস্থ করতে হয়। তো ওগুলো না করে তুমি চেষ্টা করবা যে মোটামুটি একটা ধারণা নিয়ে যাওয়ার ইলেকশন সম্পর্কে, আর এই চ্যাপ্টার থেকে MCQ দেওয়ার চেষ্টা করবা, আর CQ অ্যাভয়েড করার চেষ্টা করবা। কারণ CQ লিখলে খুব বেশি তথ্য এখানে মুখস্থ তথ্য মনে রাখা যায় না, যার কারণে মার্ক কম পাওয়া যায়। ঠিক আছে, লিখলে মার্ক কম পাওয়া যায়। আর এই চ্যাপ্টার থেকে CQ আসেও না তেমন একটা। আমরা তাও প্রশ্নগুলো সলভ করি। জনপ্রতিনিধিত্বের সৃষ্টি হয় কিসের মাধ্যমে? নির্বাচন, সভা সমিতি, জনমত, গণমাধ্যম। কিসের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব সৃষ্টি হয়? আচ্ছা, আমরা যে ইলেকশন করি, ইলেকশনের মাধ্যমে আমরা কি করি? মূলত আমাদের যে প্রতিনিধি তাকে আমরা সংসদে পাঠাই এবং তারা আমাদের পক্ষ থেকে আইন পাশ করে থাকে। তো এই যে জনপ্রতিনিধি সৃষ্টি হয়, আমি আমার ধরো বলতে পারো যে আমি আমার মালিককে পাঠালাম, বা আমি আমার সংসদীয় এলাকায় আমি যাকে নির্বাচন করলাম নেতা, সে হলো গিয়ে আমার জন্য আইন পাশ করলো সংসদে গিয়ে। তো এই যে জনপ্রতিনিধি সৃষ্টি হচ্ছে, আমি একজনকে প্রতিনিধি নির্বাচন করছি যে আপনি আমার জন্য যান, আপনি আমার জন্য গিয়ে আইন পাশ করেন। তো এই যে জনপ্রতিনিধি, এটা কি সভা সমিতির মাধ্যমে সৃষ্টি হয়? অবশ্যই না, সভা সমিতির মাধ্যমে কোনো জনপ্রতিনিধিত্ব সৃষ্টি হয় না। জনমতের মাধ্যমে বা মানুষের মতামতের মাধ্যমে কিন্তু কোনো
নেতা সৃষ্টি হয় না বা জনপ্রতিনিধিত্ব সৃষ্টি হয় না। গণমাধ্যমের মাধ্যমে কিন্তু কোনো নেতা সৃষ্টি হয় না। গণমাধ্যম বলে দিল যে উনি নেতা, আমরা তো মানবো না, ঠিক না? তো নেতা বা জনপ্রতিনিধিত্ব সৃষ্টি হয় নির্বাচনের মাধ্যমে। যখন একটা নির্বাচন হয়ে যায় তো মানুষ মানে ভাবতে শুরু করে যে উনি হলে কি আমাদের অঞ্চলের অভিভাবক, উনি যেটা বলবে ভালোর জন্য বলবে, আমরা সেটা যথাযথভাবে পালন করবো যাতে আমাদের রাষ্ট্রটা এগিয়ে যায়, সমাজটা এগিয়ে যায়। তো জনপ্রতিনিধিত্ব সৃষ্টি হয় নির্বাচনের মাধ্যমে। সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের জন্য একজন নাগরিকের বয়স কত হতে হয়? আচ্ছা, ভোট দেওয়ার জন্য একজন নাগরিকের সর্বনিম্ন বয়স কত? আমরা জানি যে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে বাংলাদেশে 18 বছর। কত বছর? 18 বছর। 18 বছর ভোট দেওয়ার জন্য। এবং এই 25 হচ্ছে কিসের জন্য? 25 হচ্ছে তুমি যদি এমপি ইলেকশন বা জাতীয় সংসদে নির্বাচন করার জন্য। জাতীয় সংসদে তুমি যদি নির্বাচন করতে চাও, জাতীয় সংসদ সদস্য তুমি যদি হতে চাও, যদি নির্বাচন করতে চাও, তাহলে তোমার কমপক্ষে 25 বছর বয়স হতে হবে এবং 35 বছর বয়স হতে হবে রাষ্ট্রপতি হওয়ার জন্য। জাতীয় সংসদে নির্বাচন করার জন্য 25 বছর হতে হবে, রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর হতে হবে এবং একজন মানুষের ভোট দেওয়ার জন্য সর্বনিম্ন বছর বাংলাদেশে, সর্বনিম্ন বয়স বাংলাদেশে 18 বছর। কত বছর? 18 বছর। ঠিক আছে, পুষ্পা সঠিক উত্তর দিয়েছ, সালেহা সঠিক উত্তর দিয়েছ, মাহিদ সঠিক উত্তর দিয়েছ। ঠিক আছে, সকলের উত্তর ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা যাই। স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে? বাংলাদেশে এ পর্যন্ত 12টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ভিতরে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে। কত সালে? 1973 সালে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একাধিকবার বিভিন্ন মানে এই চ্যাপ্টারে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন বর্তমানে। পাশাপাশি এই প্রশ্নটা কিন্তু মানে আওয়ামী লীগ সময় একাধিকবার বিভিন্ন চাকরি পরীক্ষা বলতে পারো বা অ্যাডমিশন পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসেছে। বাংলাদেশের যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন এটা অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ। কখন অনুষ্ঠিত হয়? 1973 সালের 7ই মার্চ। কখন মানে কার সময়ে? মূলত শেখ মুজিবুর রহমানের সময়ে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত বাংলাদেশে মোট হলো গিয়ে 12টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই 2026 সালে যেটি অনুষ্ঠিত হবে সেটি হলো গিয়ে 13 বা 13তম জাতীয় সংসদ নির্বাচন। এটা একটু মাথায় রাখবে, কারণ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য হলো গিয়ে দিয়ে দেয় এই চ্যাপ্টার থেকে যে তোমরা তো 26-এর মাঝামাঝি সময় পরীক্ষা দিবে, তো এরকম প্রশ্ন আসতে পারে যে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনটি বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন, তখন কিন্তু 13 হবে। বাট এই রিলেটেড তথ্য কিন্তু বইয়ে আলোচনা নাই, এগুলো জাস্ট মানে আইকিউ দিয়ে হলো গিয়ে প্রশ্ন করতে হবে এগুলো। বাংলাদেশের সকল নির্বাচন মানে প্রত্যেকটা নির্বাচন সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়ব। যে 1973 সালের 7ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই তথ্যটা একটু মনে রাখবে যে 1973 সালের 7ই মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। তারপরে দ্বিতীয় যে জাতীয় সংসদ নির্বাচন এটা অনুষ্ঠিত হয় 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 55.95% ভোটদাতা ভোটদান করেন। এই তথ্যটা একটু মনে রাখবে, কারণ যেহেতু মানে তোমরা যখন পরীক্ষা দিবে খুব সম্ভবত মানে বিএনপি ক্ষমতায় থাকবে, তো বিএনপি যেই নির্বাচনগুলোতে জয়লাভ করেছে এগুলো একটু ভালো করে দেখতে হবে। তারপরে যে তৃতীয় নির্বাচন এটা অনুষ্ঠিত হয় 1986 সালে। বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট এরশাদের আমলে। বিএনপি ও 7 দলীয় জোট এই নির্বাচনকে বয়কট করে। যেহেতু বিএনপি সেই সময় খুব মানে রেলিভেন্ট ছিল আন্দোলনের ক্ষেত্রে বা বলতে পারো যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, তো বিএনপি এবং 7 দলীয় জোট যখন এই নির্বাচনটা বয়কট করেছে তখন কি হয়েছে, তখন কিন্তু প্রেসিডেন্ট যে এরশাদ ছিল তিনি কিন্তু খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি। মানে নির্বাচন হয়েছে মানে কোনো মতো একটা বিরোধী দল ছাড়া নির্বাচন হয়ে গেছে। তো 1986 সালের যে নির্বাচনটা বেশি দিন হয় নাই, তার 2 বছর পরে কিন্তু আবার সংসদ ভেঙে দিয়ে নতুন করে ইলেকশন হয়েছে। 1986 সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কত সালে? 1986 সালে। এর ভিতরে এই যে এই তথ্যটা এটা একটু ভালো করে দেখবে যে 1979 সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এটা একটু ইনডেপথে পড়াশোনা করতে হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটা সম্পর্কে একটু বেশি পড়তে হবে, কারণ কি এই 1991 সালের ইলেকশনের মাধ্যমে কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন। তো এই 1991 সালের যে ইলেকশনটা হয়েছিল এটা কোন প্রেক্ষাপটে হয়েছিল? এটা হয়েছিল 1990 সালের যে এরশাদ বিরোধী আন্দোলন, কোন একটা মানে জায়গায় যদি সরকার পতন হয় আন্দোলনের মাধ্যমে সাথে সাথেই দেখবা যে ইলেকশন হয়। তো এই যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল এটা মূলত গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদ নিঃশর্তভাবে পদত্যাগ করতে বাধ্য হন। শাসন ক্ষমতা গ্রহণের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী জাতির উদ্দেশ্যে
প্রদত্ত ভাষণে ঘোষণা করেন যে তার মূল কাজ হবে অতি শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। এই নির্বাচনে বিএনপি জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 142টি আসনে জয়লাভের মাধ্যমে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। 1991 সালে বিএনপি কতটি আসন পেয়েছিল? 142টি আসন পেয়েছিল। কতটি? 142টি। এবং এই 1991 সালের যে নির্বাচনটা, এটা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। কততম জাতীয় সংসদ নির্বাচন? এটা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। 1900 তারপরে 5 বছর পরে বাংলাদেশের পঞ্চমের পরে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1996 সালে আবার কি হয়? সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন তুমি বলতে পারো যে একটা সরকার তো 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে 1996 সালে মানে দুইবার ইলেকশন হওয়ার কারণটা কি? কারণ হলো গিয়ে 1996 সালে যখন প্রথম এই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছে, তখন আওয়ামী লীগ এবং আরও যারা জোটের সদস্যরা ছিল তারা বলেছে যে এই নির্বাচনে কারচুপি হয়েছে, বেগম জিয়া এই নির্বাচনে কারচুপি করেছেন। পরবর্তীতে কি হয়? তারা হলো গিয়া আন্দোলন সংগ্রাম এগুলো করতে থাকে। পরবর্তীতে বেগম জিয়া হলো গিয়া পদত্যাগ করেন। এই আন্দোলনটা কিসের জন্য হয়েছিল? এই আন্দোলনটা তারা করেছিল মূলত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রে। বুঝতে পারছো? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা চেয়েছিল যে বিএনপি এমন একটা আইন করুক যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। না হলে কি হবে? না হলে হলো গিয়া মানে এই যে নির্বাচন কমিশন বা অন্যান্য যারা আছে তাদেরকে রাজনৈতিক দলরা নিজেদের আওতায় নিয়ে নেন এবং তারা হলো গিয়া মানে নির্বাচনটাকে একটু ভঙ্গুর করার বা হলো গিয়া কোনো একটা দলকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন। তো এই যে আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বেগম জিয়া এটা মানেননি। পরবর্তীতে এই আওয়ামী লীগ এবং যারা বিরোধী দল ছিল তারা আন্দোলনটা চালিয়ে যায়। পরবর্তীতে বেগম জিয়া সংসদে একটা আইন পাশ করেন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। কি হয়? ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কি হয়? সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। কি হয়? তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এটা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং হলো গিয়া বিভিন্ন পরীক্ষাতে এটা কমন পাবা। এটা এই প্রশ্নটা আসবেই তোমার হলো গিয়ে বোর্ড পরীক্ষা, ঢাকা বোর্ডে এটা আসবেই যে কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তিনি এই ত্রয়োদশ সংশোধনী করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসেন। পরবর্তীতে তিনি পদত্যাগ করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। পরবর্তীতে 1996 সালে এই যে তত্ত্বাবধায়ক সরকার সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে। বুঝতে পারছো? মানে প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল এই বেগম জিয়া মূলত এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটু ঝামেলা হচ্ছিল আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের সাথে। পরবর্তীতে বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম নিয়ে আসেন একদম সংবিধানে। প্রথম যে ইলেকশনটা হয়েছিল অর্থাৎ 1991 সালে, 1991 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল না, সংবিধানের বাহিরে ছিল। 1996 সালে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে নিয়ে আসা হয়। পরবর্তীতে এই ষষ্ঠ জাতীয় সংসদে তিনি হলো গিয়া পদত্যাগ করেন। পদত্যাগ করার পর পুনরায় হলো গিয়া নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে পরবর্তীতে আওয়ামী লীগ জয়লাভ করেন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবার বিএনপি ক্ষমতায় চলে আসে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন, 2014 সালের দশম জাতীয় সংসদ নির্বাচন, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, 24 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখান ক্ষেত্রে মানে এইখানে হলো গিয়া তুমি মনে রাখবে হলো গিয়া এই 96 সালের ইলেকশনটা মনে রাখবে যে 96 সালে দুইটা ইলেকশন হয়েছিল, একটা ষষ্ঠ এবং একটা সপ্তম। তারপরে হলো গিয়া মনে রাখবে যে 91 সালে হলো গিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং তার আগে যে জিয়াউর রহমানের যে শাসনামল 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? এই তথ্যগুলো একটু মনে রাখবে। আওয়ামী লীগ রিলেটেড তথ্যগুলো মানে একবার জাস্ট চোখ বোলাবা যে এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর বাকি কিছু লাগবে না, তেমন একটা ইন ডেপথে দেখা লাগবে না, কারণ এখান থেকে প্রশ্ন এখন আর আসবে না। ঠিক আছে? তখন আমরা প্রশ্নে যাই যে কি হয়েছে। 1991 সালে বাংলাদেশে কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? আমরা দেখেছি 1973 সালে প্রথম ইলেকশন, 79 সালে হয়েছে দ্বিতীয় ইলেকশন, তারপরে 86 সালে হলো গিয়া তৃতীয় ইলেকশন হয়েছে, 88 সালে চতুর্থ ইলেকশন, 91 সালে তাহলে হয়েছে কত ইলেকশন? 91 সালে হয়েছে পঞ্চম ইলেকশন। 91 সালে বাংলাদেশের কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? পঞ্চম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় নাগরিকগণ যে ভূমিকা পালন করতে পারেন। এখন নির্বাচন যে হবে, নির্বাচনে তো শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরই দায়িত্ব থাকে না, আমাদের একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে আমাদেরও তো দায়িত্ব কর্তব্য আছে। আমাদের দায়িত্ব কর্তব্যটা কি? নির্বাচনী আচরণবিধি মেনে চলা। অবশ্যই আমাদেরকে নির্বাচন কমিশন যে আচরণবিধিগুলো দিয়েছে এগুলো করা যাবে, এগুলো করা যাবে না, এটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করা। অবশ্যই মানে যাতে আমাদের নিজেদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয়, গ্যাঞ্জাম সৃষ্টি না হয়, এই জিনিসগুলোও নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তো আমরা করব না, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের কাজ না, নাগরিকের কাজ নির্বাচনের ব্যবস্থা করা না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 2।
তারপরের প্রশ্নে যাই আমরা। গণভোট কি? আচ্ছা, গণভোটের মাধ্যমে কি হয়? গণভোটের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের কাছে জানতে চাওয়া হয় তারা কি একটা জিনিস মানেন নাকি মানেন না। ঠিক আছে, তো গণভোট কিন্তু জনগণের ভোট না। গণভোট কি না? গণভোট কিন্তু জনগণের ভোট না। ঠিক আছে, সার্বজনীন ভোট না। সার্বজনীন ভোট কি? সার্বজনীন ভোট হচ্ছে রাষ্ট্রের সকল নাগরিক, ধনী দরিদ্র হিন্দু মুসলিম সবাই হলো গিয়ে যে ভোটের দেওয়ার অধিকার, এটাকে বলা হয় সার্বজনীন ভোটাধিকার। গণতন্ত্রেরও ভোট না। গণভোট হচ্ছে কিন্তু হ্যাঁ বা না ভোট। এই যে বাংলাদেশের যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে, অর্থাৎ যে সংশোধনীগুলো আনা হয়েছে এই সংশোধনীগুলোকে আমরা কি রাজি এই সংশোধনীগুলো করার পক্ষে নাকি আমরা রাজি না। সুতরাং গণভোট হচ্ছে হ্যাঁ বা না ভোট। এই প্রশ্নটা এখন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে বিভিন্ন টেস্ট পরীক্ষায় বা অন্যান্য ক্ষেত্রে। আগে এটা একবার এসেছে, এখনো কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে। স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট হয় কত সালে? এটা তোমরা উত্তর করো যে স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট হয় কত সালে। তোমরা এটা উত্তর করো, দেখি তোমরা এটা পারো কিনা। স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট হয় কত সালে? তোমরা এটা উত্তর করো, দেখো এটা পারো কিনা তোমরা। স্বাধীন বাংলাদেশে প্রথম কত সালে গণভোট অনুষ্ঠিত হয়? অনেকে উত্তর দিচ্ছ ৭৯, আবার অনেকে উত্তর দিচ্ছ ৭৭। আচ্ছা, বাংলাদেশের যে প্রথম গণভোট, এই প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে। কার সময়ে? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। কখন অনুষ্ঠিত হয়? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। এই গণভোটে মূলত বিষয়বস্তু কি ছিল? এই গণভোটের বিষয়বস্তু ছিল যে জিয়াউর রহমান এই গণভোট আয়োজনের মাধ্যমে মানুষের কাছে জানতে চেয়েছিলেন যে আপনি কি আমার শাসনকে মেনে নেন কিনা, আপনি কি আমাকে রাষ্ট্রপতি হিসেবে মানেন কিনা। এবং বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু এই হ্যার পক্ষে ভোট দিয়েছিল, অর্থাৎ প্রেসিডেন্ট যিনি ছিলেন জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে মানি। এবং বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছে ১৯৭৭ সালে। কত সালে? ১৯৭৭ সালে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য সার্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ এখানে কোনো ধনী গরিব হিন্দু মুসলিম এই ক্ষেত্রে নাইগা, সবাই এক ভোট এক নীতিতে মূলত বিশ্বাস করে সবাই এখানে ভোট দিতে পারে। সুতরাং এটা কিন্তু সঠিক উত্তর, সার্বজনীন ভোটাধিকার। সীমিত ভোটাধিকার, বাংলাদেশে কি এমন কিছু আছে যে এই শ্রেণীর মানুষ হলো গিয়ে ভোট দিতে পারবে না, হিন্দুরা ভোট দিতে পারবে না, মুসলমানরা ভোট দিতে পারবে না, এরকম কিছু নাইগা। সুতরাং এটা কিন্তু হবে না। গোপন ভোটদান পদ্ধতি, এটা অবশ্যই বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য। আমরা কি করি? আমরা হলো গিয়ে একটা রুমে প্রবেশ করি, এই রুমে প্রবেশ করি আমরা হলো গিয়ে গোপন ব্যালটে সাইন দেই। সুতরাং এটা কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। সুতরাং উত্তর হবে ১ এবং ৩। ১ এবং ৩। আচ্ছা, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ এখানে সকল মানুষ হলো গিয়ে ভোট দিতে পারে, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। ভোটার তালিকা ও সম ভোটাধিকার, এখানে বাংলাদেশের নির্বাচনের ভোটের আগে একটা ভোটার তালিকা প্রস্তুত করা হয় এবং এখানে সম ভোটাধিকার থাকে, অর্থাৎ সকল মানুষ হলো গিয়ে সমান, কেউ ভেদাভেদ হানাহানি এই প্রেক্ষিতে কিন্তু নির্বাচন হয় না। মূলত কি হয় যে সকল মানুষের ভোটকে একটি বলে বিবেচনা করা হয় এবং সকল মানুষ এখানে ভোট দিতে পারেন। গোপন ভোট পদ্ধতি, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। সরল ভোট পদ্ধতি, সরল ভোট পদ্ধতিটা কি? বাংলাদেশে কিন্তু নির্বাচন নিয়ে খুব বেশি ঝামেলা নাই। তুমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন দেখো, সেখানে কিন্তু বিভিন্ন ইলেকটোরাল কলেজ এই জিনিসগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয় বা অনেক হলো গিয়ে নিয়মকানুন আছে। বা বাংলাদেশের ভোট পদ্ধতি কি? তোমাকে একটা মার্কা দেওয়া হবে, একজন একজন ভোটার সেখানে যাবে, গিয়ে হলো গিয়ে মার্কার ভিতরে সাইন দিবে, ভোট হয়ে গেল। সুতরাং বাংলাদেশের যে ভোট পদ্ধতি এটা কিন্তু সরল ভোট পদ্ধতি। তারপর কি? প্রত্যক্ষ ভোট। আমরা হলো গিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের যারা এমপি থাকেন তাদেরকে হলো গিয়ে সিলেক্ট করি। সুতরাং এটা একটা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থাটা এটা একটা প্রত্যক্ষ ভোটিং যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। তোমার হলো গিয়ে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য কি। তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে নীলকালি দিয়ে গ বা গহতে তারপর হলো গিয়ে ইনডেপথ বা বিস্তারিত তোমাকে আলোচনা করতে হবে। বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ হলো
ভোটার তালিকা প্রস্তুত করা। অবশ্যই নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ভোটার তালিকা প্রস্তুত করা। রাষ্ট্রপতি নির্বাচন করা, বাংলাদেশে যে রাষ্ট্রপতি নির্বাচনটা হয় এই রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনই পরিচালনা করে। সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা, বাংলাদেশে যে এই যে সংসদীয় এলাকার সীমানা ভাগ করা হয়, ঢাকা 8 এটা, ঢাকা 2 এটা, ঢাকা 1 এটা, ঢাকা 17 এটা, এই যে ভাগ করা এই ভাগ কিন্তু নির্বাচন কমিশন করে দেয়। সুতরাং এই তিনটা কাজই কিন্তু নির্বাচন কমিশনের কাজ। নিচের উদ্দীপকটি পড়ে 40 এবং 41 নং প্রশ্নের উত্তর দাও। ফিরোজ এবছর প্রথম ভোটার হিসেবে ভোট প্রদান করে। সে প্রার্থীর দলীয় পরিচয় বিবেচনায় না এনে বরং তার সততা, তার যোগ্যতা ও দক্ষতার বিষয়টি খেয়াল করে ভোট প্রদান করে। অনুচ্ছেদে বর্ণিত ফিরোজ কোন ধরনের অধিকার ভোগ করেছে? অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক। আচ্ছা, বাংলাদেশের এই যে অধিকার রিলেটেড বিষয়গুলো, এই অধিকার রিলেটেড বিষয়গুলো মূলত প্রথম পত্রের যে তৃতীয় চ্যাপ্টার সেখানে হলো গিয়ে ইনডেপথ বা বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিন্তু যেহেতু এখানে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, তো এই চ্যাপ্টারে কিন্তু একটা প্রশ্ন দিয়ে দিয়েছে ভোট প্রশ্নে যে এই যে ভোট প্রদান করার অধিকার, এই ভোট প্রদান করার অধিকার মূলত কোন ধরনের অধিকার? ভোট প্রদান করার অধিকারটা হচ্ছে কিন্তু রাজনৈতিক অধিকার। ভোট প্রদান করার অধিকার কি? রাজনৈতিক অধিকার। এছাড়া এই যে অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক, সামাজিক অধিকার, এই জিনিসগুলো নিয়ে আমরা প্রথম পত্রে বিস্তারিত পড়বো। ঠিক আছে, প্রথম পত্রে আমরা বিস্তারিত পড়বো, যেমন চলাফেরার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই জিনিসগুলো মূলত সামাজিক অধিকার বা অর্থনৈতিক আর সাংস্কৃতিক অধিকার যেগুলো আছে এগুলো আমাদের প্রথম পত্রের যে তৃতীয় চ্যাপ্টার সেখানে ইন ডেপথ বিস্তারিত আলোচনা আছে, সেই ক্লাসে আমরা হলো গিয়ে এগুলো আলোচনা করব। অনুচ্ছেদের ফিরোজের মতো সকল ভোটার একই দিক বিবেচনা করলে ফিরোজ কি দেখেছিল? ফিরোজ দেখেছিল নির্বাচনের প্রতীক না, মূলত মানে যে নির্বাচনটা করবে সে কি সৎ কিনা, সে কি যোগ্য কিনা। তো তার মতো যদি সবাই বিবেচনা করে সুনাগরিকতার বিষয়টি গুরুত্ব পাবে অবশ্যই। তাহলে কি হবে, মানে যারা হলো গিয়ে যাকে নির্বাচিত আমরা করব এই সুনাগরিক, সে ভালো নাগরিক, মানে জনগণের চিন্তা ভাবনা করবে, এইটা কিন্তু সঠিক। উপযুক্ত প্রার্থী বিবেচিত হবে, অবশ্যই এটাও সঠিক। উপযুক্ত মানে আমরা যদি প্রার্থী ভোটের যে সিল, এই সিলটা না দেখে, মার্কা না দেখে যদি প্রার্থী ঠিক আছে কিনা, প্রার্থী মানে ন্যায় বিচার সম্পর্কে জানে কিনা, প্রার্থী মানবাধিকার সম্পর্কে জ্ঞান আছে কিনা, প্রার্থী বিভিন্ন জিনিস সম্পর্কে মানে দেশের ভালো সম্পর্কে জানে কিনা, এই জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু উপযুক্ত প্রার্থী কিন্তু নির্বাচনে আসবে এবং উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবে। জনকল্যাণ নিশ্চিত হবে, অবশ্যই ভালো নেতারা যদি চলে আসেন রাষ্ট্রের ক্ষমতায় তাহলে কিন্তু দেশের যে জনকল্যাণ, মানুষের কল্যাণ, এই নিয়ে এটাও নিশ্চিত হবে। সুতরাং 1, 2, 3 এখানে সঠিক উত্তর। রহিমা MBBS প্রথম বর্ষের ছাত্রী। আসন্ন নির্বাচনে ভোটদানের জন্য সে একটি সংস্থার অফিসে যায়। অফিস তাকে একটি পরিচয়পত্র দেয়। রহিমা কোন সংস্থার অফিসে গিয়েছিল? রহিমা কি মানে এই যে তোমার যে NID কার্ড, এই NID কার্ডটা কে প্রদান করে? এই NID কার্ডটা প্রদান করে মূলত নির্বাচন কমিশন। দুর্নীতি দমন কমিশন তো মূলত দুর্নীতি বিষয় হলো গিয়ে তারা বিভিন্ন মামলা টামলা এগুলো পরিচালনা করে। নির্বাচন কমিশন কি করে? এই নির্বাচন কমিশন কিন্তু তোমাকে এই যে ID কার্ড, পরিচয়পত্র, এটা নির্বাচন কমিশন প্রদান করে। সরকারি কর্ম কমিশন তো হবে না, সচিবালয় হবে না, এটা কি হবে? নির্বাচন কমিশন। ঠিক আছে, পুষ্পা সঠিক উত্তর দিয়েছো, সালেহা সঠিক উত্তর দিয়েছো, মাহিদ সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, তোমাদের উত্তর ঠিক আছে। 43 নং প্রশ্নে আমরা যাই। উক্ত সংস্থা মানে কি? বাংলাদেশের নির্বাচন কমিশন কোন ধরনের ভূমিকা পালন করে? যোগ্য কর্মকর্তা নিয়োগ না, যোগ্য কর্মকর্তা আমরা দেখি কি বাংলাদেশের যে কর্ম কমিশন আছে, কর্ম কমিশন এটা করে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, এটা সঠিক। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব কার? বাংলাদেশের নির্বাচন কমিশনের। দুর্নীতি তদন্ত কে করে? দুদক করে, এটাও হবে না। ফৌজদারি মামলা পরিচালনা, এটা তো মূলত বাংলাদেশের যে হাইকোর্ট থাকে, হাইকোর্ট এটা পরিচালনা করে, সুতরাং এটা হচ্ছে না। কি হবে? সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। 44 নং প্রশ্নে নিচের কোন জাতীয় সংসদ নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়? আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে 1996 সালে সেখানে 2টা ইলেকশন হয়েছিল। কয়টা? 2টা ইলেকশন হয়েছিল। তার ভিতরে প্রথম যে ইলেকশনটা সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। ঠিক আছে, সেটাতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আইন এটা প্রতিষ্ঠিত হয়। তারপরে কিন্তু পরের যে ইলেকশনটা অর্থাৎ 1996 সালের যে দ্বিতীয় ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। এখন আমরা যদি জাস্ট এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে, এটা একটু দেখো, তুমি চিন্তা ভাবনা করো যে প্রথম নির্বাচন হয়েছিল 1973 সালে, দ্বিতীয় নির্বাচন হয়েছিল 1979 সালে,
তৃতীয় নির্বাচন হয়েছিল 1986 সালে, চতুর্থ হয়েছিল 1988 সালে, পঞ্চম হয়েছিল 1991 সালে এবং ষষ্ঠ নির্বাচন হয়েছিল এবং সপ্তম নির্বাচন হয়েছিল 1996 সালে। ষষ্ঠ এবং সপ্তম নির্বাচন কখন হয়েছে? 1996 সালে। এখন ষষ্ঠ ইলেকশন অর্থাৎ 1996 সালের প্রথম ইলেকশন, এটাতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ঠিক আছে? তত্ত্বাবধায়ক সরকার ছিল 1996 সালের যে দ্বিতীয় ইলেকশন হয়েছে অর্থাৎ সপ্তম ইলেকশন, সে সপ্তম ইলেকশনে, সুতরাং এটা কিন্তু হবে না, ঠিক আছে? ষষ্ঠ ইলেকশন হবে না। আবার 2000 সালের যে নির্বাচনটা হয়েছিল 2001 সালে, সেটা কিন্তু মূলত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, সেটা ছিল অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, সুতরাং এটা কিন্তু অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হবে। এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন ছিল, একটু চিন্তা ভাবনা করে ওই নির্বাচনে মানে কোনটা কোন সালে হয়েছিল এটা যারা চিন্তা ভাবনা করতে পারবে, একটু মনে রাখতে হবে ওইগুলো যারা মনে রাখবে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সমাজতান্ত্রিক না, বাংলাদেশে কিন্তু কোনো সমাজতান্ত্রিক আদর্শ মানে কিছু দল, রাজনৈতিক দল আছে, তারা সমাজতন্ত্রের যে আদর্শ সেটা প্রচার প্রচারণা করে, কিন্তু এই রকম সরকার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে কি রাজতান্ত্রিক সরকার অর্থাৎ এখানে রাজা রানী প্রধান এমন কিছু কি আছে? এটা কিন্তু নাই। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো অর্থাৎ সৌদি আরব দেখতে পারি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সেখানে কিন্তু রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে। স্বৈরতান্ত্রিক বিগত 17 বছরের সাথে যদি আমরা মানে মিলাই তাহলে কিন্তু মানে এটা কিছুটা যায়, বাট এটা কিন্তু এখন হবে না। বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথে আছে, নির্বাচনের পথে আছে, সুতরাং বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশে এ পর্যন্ত কতবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? বাংলাদেশে এ পর্যন্ত মোট 12 বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং 2026 সালে যে ইলেকশনটা হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, সেটা হবে বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং এখন পর্যন্ত হয়েছে 12টি। এবং এই প্রশ্নটা যদি তোমাদের মানে ডিরেক্ট পরীক্ষায় আসে, ধরো এই প্রশ্নটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসলো, তখন কিন্তু 13টা হয়ে যাবে, কারণ এই যে এটাও কিন্তু যদি নির্বাচন হয় তখন কিন্তু এটাও কাউন্ট করতে হবে, ঠিক আছে? এই প্রশ্ন কিন্তু মানে একটু আপডেট করে চলে আসতে পারে, একটু হলে গিয়ে নজর রেখে তারপর এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে ফাইনালে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয় কোন জাতীয় সংসদ নির্বাচনে? আচ্ছা, ইভিএম মানে কি? ইভিএম মানে হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইভিএমটা কি? ইভিএম এই যে দেখো যে আমরা মার্কায় গিয়ে কি করি, মার্কায় আমরা সাইন মারি, ঠিক না? এই ইভিএম এর মাধ্যমে কি হইতো, একটা ভোটিং মেশিন বানানো হয়েছিল, ওই মেশিনের ভিতরে বিভিন্ন প্রতীক থাকতো, ওই প্রতীকে আমরা হলো গিয়ে সাইন মারতাম, বুঝতে পারছো? এটাকে বলা হয় ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো বাংলাদেশের যেই ইলেকশনে প্রথমত এই ইলেকট্রনিক ভোটিং মেশিনটাকে ইন্ট্রোডিউস করা হয় সেটা হলো 2018 সালের ইলেকশন। কততম ইলেকশন? 2018 সালের ইলেকশন। এখন 2018 সালের যে ইলেকশন সেটা ছিল 11তম ইলেকশন। সেটা কততম ইলেকশন ছিল? সেটা ছিল 11তম ইলেকশন। 2024 সালের ইলেকশন ছিল দ্বাদশ ইলেকশন। তার আগে যে নির্বাচনটা হয়েছিল 2018 সালে, সেটা ছিল কিন্তু 11তম ইলেকশন। এই 11তম ইলেকশনে বাংলাদেশে নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতি ব্যবহার করা হয়। মূলত এটা করা হয়েছিল যে মানে নির্বাচনে কারচুপি করার জন্য, এটা তো তোমরা জানোই। ভারতেও করা হয়েছিল, কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট এটাকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছে পরবর্তীতে। কততম সংশোধনী আইন দ্বারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়? এই যে 1996 সালে 13তম সংশোধনী আইনে বেগম খালেদা জিয়া কি করেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আওয়ামী লীগ আসার পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, কততম? পঞ্চদশ, অর্থাৎ 15তম সংশোধনী এনে 2011 সালে কিন্তু এটাকে বাতিল করে দেন। কখন? 2011 সালে পঞ্চদশ সংশোধনী এনে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আওয়ামী লীগ বাতিল করে দেয়। এই প্রশ্নটাও কিন্তু একাধিকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, কিংবা বোর্ড পরীক্ষায় বলো, এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা এটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এই প্রশ্নটা আসবেই কোনো না কোনো বোর্ডে বা চাকরি পরীক্ষায়, এই প্রশ্ন থাকেই। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে? অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হলো, একটা নির্বাচন অবাধ করার জন্য, যাতে সবাই সেই নির্বাচনে পার্টিসিপেট করে এবং সুষ্ঠু করার জন্য কি প্রয়োজন? রাষ্ট্রের স্বাভাবিক পরিস্থিতি। অবশ্যই রাষ্ট্রের যদি স্বাভাবিক মানে পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে না। তুমি আফ্রিকার দেশগুলোর দিকে তাকাতে পারো, মালি, বুরকিনা ফাসো, এই দেশগুলো কিন্তু মানে সুদান, তারপরে যেহেতু রিসেন্টলি সুদান হলে গিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে। এই যে যদি একটা রাষ্ট্র যদি মানে ঠিক না থাকে তাহলে কিন্তু সেখানে নির্বাচনই হয় না। তো একটা রাষ্ট্রের সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য কিন্তু রাষ্ট্রের স্বাভাবিক পরিস্থিতি থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ। এই যে রিসেন্টলি যে হাদি ভাইকে হত্যা করা হয়েছে,
কেন করা হয়েছে? যাতে যে বাংলাদেশের যে ল অর্ডার আছে এটা ভেঙে দেওয়া যায় এবং যাতে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। একটা দেশের নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার জন্য শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু লাগবে। সুন্দর জলবায়ু ও নির্মল আকাশ এটা কিন্তু ম্যাটার করে না। মানে একটা দেশের প্রাকৃতিক অবস্থা ভালো, এটার জন্য কি মানে নির্বাচনের উপর কোনো ইফেক্ট হয়? ইফেক্ট কিন্তু হয় না। নরওয়েতে তো দেখবা যে সারা বছরই বরফ পড়ে, আইসল্যান্ডেও সেম। তো সেই দেশে কি মানে কোনো প্রবলেম হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে? হচ্ছে না। সুতরাং এটা কিন্তু হবে না। উত্তর হবে 1 এবং 2। তারপরের প্রশ্নে যাই আমরা। সুশাসন প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন। সুশাসন মানে কি? সুশাসন মানে হচ্ছে ভালো শাসন, ন্যায় ভিত্তিক শাসন। তো এটার জন্য যা প্রয়োজন, রাষ্ট্রের জনগণের সর্বাধিক কল্যাণ সাধন। রাষ্ট্রের জনগণের যদি কল্যাণ না হয় তাহলে তো সুশাসন হবে না, ভালো শাসন সেটা হবে না। সুতরাং এটা কিন্তু যাচ্ছে। রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সাধন। সার্বিক মানে কি? মানে সব দিক থেকে রাষ্ট্রের উন্নয়ন করতে হবে। তো রাষ্ট্র যখন সব দিক থেকে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, বাসস্থান সকল দিক থেকে যখন রাষ্ট্র উন্নত হয় তখনই তো সেটাকে সুশাসন বলে। সুতরাং এটাও কিন্তু যাচ্ছে। নির্বাচনে নাগরিকের সর্বাধিক অংশগ্রহণ। আচ্ছা, এটাও কিন্তু একটা সুশাসনের ফ্যাক্টর। তোমরা এটাকে মনে করতে পারো যে এটা তো হবে না, কারণ কি যে নির্বাচনের সাথে সুশাসনের সম্পর্কটা কি? কিন্তু মানে গণতান্ত্রিক সিস্টেমে কিন্তু এটা বিচার বিবেচনা করা হয় যে নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে। যত শতাংশ বেশি ভোট পড়বে ধরে নেওয়া হবে যে মানে সেই দেশে হলে গিয়ে সুশাসন আসে, এবং যত কম ভোট পড়বে এবং সেটার জন্য ধরা হবে যে সেই দেশে সুশাসন নাই, অর্থাৎ জনগণ এই ভোট টোট এগুলোতে হলে গিয়ে ইন্টারেস্টেড না। এই জন্য দেখবা যে মানে ইউরোপীয় দেশগুলো কি থাকে, ইউরোপীয় দেশগুলো কিন্তু মানে নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে এটা তাদের কাছে খুব বেশি ম্যাটার করে। এবং নির্বাচনের আগে দেখবা যে সেখানে 2024 সালে যে ইলেকশন হয়েছিল দেখবে যে সেখানে হলো গিয়া মূলত বিদেশি বিভিন্ন পর্যবেক্ষক হলো গিয়া বিভিন্ন দেশ থেকে আসে, কারণ এই যে নির্বাচনে যে নাগরিক কতটুকু অংশগ্রহণ করছে, কতটুকু স্বাচ্ছন্দ্য অংশগ্রহণ করছে, কত শতাংশ ভোট পড়ছে, এটা সুশাসনের একটা ফ্যাক্টর। ঠিক আছে, ভালো শাসনের এটা একটা ফ্যাক্টর। সুতরাং উত্তর হবে 1, 2, 3। এর মাধ্যমে আমরা যে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এটা থেকে মূলত 30টি এবং হলো গিয়া 20টি, সপ্তম অধ্যায় থেকে 30টি এবং অষ্টম অধ্যায় একটু কম গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন সংখ্যাও কম, অনেক ছোট চ্যাপ্টার, এই জন্য এখান থেকে 20টি প্রশ্ন নেওয়া হয়েছে। মোট 50টি এমসিকিউর মাধ্যমে একদম পুরো চ্যাপ্টারটির ওভারভিউ দেখার চেষ্টা করলাম। এখন আমরা অষ্টম অধ্যায়ের একটা সৃজনশীল দেখবো, যে সৃজনশীল হলো গিয়া এই চ্যাপ্টার থেকে কিভাবে লিখবে। আমরা যদি ক নাম্বারটা দেখি যে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়, তুমি এটা লিখবে এক বাক্যে যে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ। অ্যাটর্নি জেনারেল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ক্লাসে অলরেডি আলোচনা করা হয়েছে, তোমরা হলো গিয়ে 2টা প্যারায় এটা হলো গিয়ে লিখে স্কুল অফ এক্সেলেন্সের যে পাবলিক গ্রুপ, এই গ্রুপে কিন্তু তোমরা এটা জমা দিবে। ঠিক আছে, এখন আমরা গ ঘটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, গ এবং ঘটা। গ নম্বরে যদি আমরা একটু উদ্দীপকটা পড়তে হবে যে জনাব এম বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত। তিনি সরকারের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন। তিনি বিভিন্ন বিষয়ে সরকারকে আইনি পরামর্শ দিয়ে থাকেন। অন্যদিকে জনাব এন এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত যার প্রধান কাজ হলো মেধা যাচাইয়ের মাধ্যমে রাষ্ট্রের জন্য যোগ্য কর্মকর্তা কর্মচারী বাছাই করা। সুহানার ভোট দিতে না পারার কারণগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, এই সৃজনশীলটা তোমাদের লাগবে না আপাতত। তোমরা যে প্রথম যে সৃজনশীলটা ছিল, এই প্রথম সৃজনশীলটা তোমরা হলো গিয়া খুব সুন্দর করে প্রথমে 2টা সৃজনশীল দিয়েছি, ওই 2টা সৃজনশীল তোমরা হলো গিয়া ইন ডেপথে হলো গিয়া ব্যাখ্যা করার চেষ্টা করবে। বুঝতে পারছো? মানে লিখে হলো গিয়া স্কুল অফ এক্সেলেন্সের যে পাবলিক গ্রুপ, ওই পাবলিক গ্রুপে আমাকে মেনশন করে জমা দিবে। আমি হলো গিয়া দেখে নেওয়ার চেষ্টা করবো যে তোমাদের সৃজনশীলগুলো ঠিক আছে কিনা। পাশাপাশি তোমাদের যে পরবর্তী পরীক্ষা, ওই পরীক্ষাতেও কিন্তু সৃজনশীল থাকবে। সুতরাং তার আগে তোমরা হলো গিয়ে 1 সপ্তাহ প্র্যাকটিস করে নিবে। এই সৃজনশীলটা একটু লাগবে না, বুঝতে পারছো? এই সৃজনশীলটা লাগবে না, এই সৃজনশীলটা দরকার নেই। প্রথম যে 2টা সৃজনশীল দিয়েছি ওই 2টা সৃজনশীল দেখলে তোমাদের হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এখন প্রশ্ন করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস রিলেটেড কোনো জিনিস না বুঝে থাকো, প্রশ্ন তোমরা করতে পারো, নাহলে আমরা ক্লাসের ইতি টানবো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট সোমবারে। পরিণীতির যে নবম এবং দশম অধ্যায় সেটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। কোনো কিছু যদি বুঝে না থাকো সেটার জন্য তোমরা হলে গিয়ে প্রশ্ন করতে পারো। শেষের সৃজনশীলটা তোমাদের দরকার নেই, শেষের সৃজনশীলটা করার দরকার নেই। বুঝতে পারছো? প্রথম যে 2টা সৃজনশীল দিয়েছি ওই 2টা সৃজনশীল প্র্যাকটিস করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস রিলেটেড, যে কোনো জিনিস যদি বুঝে না থাকো বা কোনো জিনিস যদি আবার ব্যাখ্যা করার প্রয়োজন হয় তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, না হলে আমরা ক্লাসের ইতি টানবো। খুব লং ক্লাস হয়েছে, যেহেতু পরিণীতি মানে যদি ইন ডেপথে আলোচনা না করা হয় তাহলে চ্যাপ্টারটার মানে পুরোপুরি কাভার হয় না, এই জন্য একটু বিস্তারিত আলোচনা করতে হয়েছে আজকে।
আশা করি যে নেক্সট ক্লাস থেকে মানে আলোচনাটা একটু কম হবে, কারণ নেক্সট ক্লাসে খুব ছোট ছোট চ্যাপ্টারগুলো আছে, ওগুলো বেশি ডিসকাস করার দরকার হবে না। আবার প্রথম পত্রে গিয়ে হয়তো একটা ক্লাস খুব লং হতে পারে, কারণ ওইখানে খুব বড় একটা চ্যাপ্টার আছে। ওকে, আশা করছি তোমাদের কোনো প্রশ্ন নেই। তোমাদের সাথে দেখা হবে স্কুল অফ এক্সেলেন্সের নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। পাশাপাশি তোমরা যারা পেইড ব্যাচের না, তোমরা চাইলে স্কুল অফ এক্সেলেন্সের এই ফাইনাল ডিভিশন কোর্সে জয়েন হতে পারো। পরবর্তীতে কি হবে, তোমাদের যে সৃজনশীল লেখার প্র্যাকটিস থাকে না, এই সৃজনশীল লেখার প্র্যাকটিসগুলো হয়ে যাবে, আমরা খাতা চেক করে দিব। পাশাপাশি পাশাপাশি তো আমাদের 24 ঘন্টা মানে ডাউট সলভ তো আছেই, আমরা কোনো প্রবলেম হলে সেগুলো দেখিয়ে দিচ্ছি, এবং হলো গিয়া রেকর্ড ক্লাস করার সুবিধা পাচ্ছ। পাশাপাশি বিভিন্ন আর্টসের এবং কমার্সের যেহেতু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না, এখানে তো মূলত পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তোমরা চাইলে তোমাদের ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে, তাহলে তোমরা স্কুল অফ এক্সেলেন্সের এই ফাইনাল ডিভিশন কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, তোমার যে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষার যথাযথ প্রিপারেশন নেওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে স্কুল অফ এক্সেলেন্সের নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।